পন্ডিচেরি শহর থেকে বেশ দূরে নির্জন এক এলাকায় আছে পরিত্যক্ত এক বাংলো। এই বাংলো নিয়ে লোকমুখে প্রচলিত আছে নানা ভুতুরে গল্প। আর্ট ডিরেক্টর আদিত্য তার প্রথম মুভির শুটিং এর জন্য বেছে নেয় সেই ভৌতিক বাংলোকেই, কিন্তু কিছুদিন পরেই তার মুভির প্রজেক্ট ক্যান্সেল হয়ে যায়। এতগুলো টাকা খরচ করার পরও যখন এভাবে তার প্রজেক্ট বন্ধ হয়ে যায়, তখন আদিত্য দিশেহারা হয়ে ভাবে যে সে কি করবে। আর তখনই তার বন্ধুরা এই বাংলোকে ভূতের বাংলো সাজিয়ে অ্যাডভেঞ্চার পার্ক বানানোর বুদ্ধি দেয়। টুইস্ট আসে তখনই যখন নকল ভূতের নাটক সাজাতে গিয়ে তারা নিজেরাই পড়ে যায় আসল ভূতের পাল্লায়। আর সেই বাংলোতেই পাওয়া যায় 84 বছর আগের এক ডায়েরি, যেই ডায়েরিতে লেখা ছিল এই বাংলোর ইতিহাস, যার অতীতে রয়েছে ভয়ানক এক পাপ। তবে কেউ যা জানে না তা হলো রহস্যময় এই বাংলোর সাথে আদিত্যর রয়েছে অজানা এক সম্পর্ক। কি সেই সম্পর্ক? 84 বছর আগে এই মহলে কি ঘটেছিল? কেনই বা অতৃপ্ত আত্মাগুলো তাড়া করে বেড়াচ্ছে আদিত্যকে? আর এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আদিত্য নিজেই ফেসে যায় তার আসল পরিচয়ের গোলক ধাঁধায়। এমনই ভরপুর সাসপেন্স, অভাবনীয় সব টুইস্ট, জঘন্য এক পাপ আর হরর থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আগাথিয়া। শহর থেকে বেশ দূরে পরিত্যক্ত এক বাংলো। হঠাৎই দমকা বাতাসে বাংলোর মেইন ফটক খুলে বাংলো আলোয় ভরে ওঠে। কিছু ছায়ার মতো মানুষ, যারা কেউ ব্রিটিশ আমলের গাউন পরা, তো কেউ বিদেশি সিপাহীদের পোশাক, তারা কাকে যেন সম্মান জানায়। সেই অদৃশ্য শক্তি বাংলোতে ঢুকতেই দেখে সাদা গাউনে এক বিদেশি মহিলা এক মনে পিয়ানো বাজিয়ে গান গাচ্ছে। মহিলাটির কাছে আসলেই দেখা যায় তার সবগুলো আঙ্গুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মহিলাটা বেসুরো গলায় শুধু একটা কথাই বলছে, তা হলো ওভার দ্য মুন। মহিলাটির ভয়ানক দৃষ্টিতে তাকালে দেখা যায় তার দু চোখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। অদৃশ্য সেই ছায়া সত্যি মহিলাটিও মাথা তার দিকে নিয়ে ভয়ানক দৃষ্টিতে তাকায়। তার চোখে রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন স্পষ্ট। হঠাৎ মহিলাটির মাথা ঘুরে পেছনে চলে আসে। তার হাত তখনও চলছে। কিছুটা সামনেই দেখা যায় কয়েকজন তান্ত্রিক মিলে আজব এক লাঠি নিয়ে, যার মাথায় শেয়ালের মতো মুখ লাগানো, সেই লাঠি ঘুরাচ্ছে আর একজন বই দেখে মন্ত্র পড়ছে। নিচেই অদ্ভুত আকৃতির এক কফিন। বাংলোর সিলিং থেকে লম্বা দড়িতে কিছু অবয়ব ভাসছে, যেন এদেরকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। অতৃপ্ত এই আত্মাদের চিৎকার আজও মাঝে মাঝেই শোনা যায়। না, এইসব কথা আমি বলছি না। ওই যে বাংলোর পাশে ছোট্ট চায়ের দোকানে বসা ছোট্ট এক মানুষ, তার আশেপাশের বসার সবাইকে এই ভূত বাংলোর গল্প এভাবেই বলছিল। একজন রেগে জিজ্ঞেস করে, তুই এইসব আজগুবি গল্প বলে আমাদের আর্ট ডিরেক্টরকে এই বাংলোতে ফাঁসিয়ে দিয়েছিস, তাই না? আগে এটা বল, এই জঘন্য বাংলোর মালিককে, যে কখনোই বাংলো দেখতেও আসে না। লোকটা বলে, এই পরিত্যক্ত বাংলোর মালিক হলো লেডি হেলেন, যার বয়স 98 হলেও এখনো সে দুনিয়ার অক্সিজেন নষ্ট করছে। আর ওই ফ্রেঞ্চ বুড়ির পোতা হলো রেয়ন, যাকে পন্ডিচেরির সবচেয়ে বড় মাতাল বলে কোনো ভুল হবে না। সে অবশ্য আমার ড্রিঙ্কস করার পার্টনার। এই জন্যই তোমাদের আর্ট ডিরেক্টর আদিত্যর জন্য বহু কষ্টে এই বাংলো ব্যবহারের অনুমতি নিয়ে এসেছে। পরের দিন সকাল হতেই আদিত্যের টিম ফিল্ম সেট প্রস্তুত করতে থাকে। তখনই আদিত্যের বন্ধু শঙ্কর বলে প্রডিউসার কল দিয়েছে। কল রিসিভ করতেই প্রডিউসার বলে অ্যাক্টর আর ডিরেক্টর পন্ডিচেরিতে পৌঁছে গেছে। একটা কথা মাথায় রেখো, এই মুভিতে তুমি যতই টাকা খরচ করো না কেন, নাম কিন্তু হবে আমার। আদিত্য বিরক্ত হয়ে ফোনটা শঙ্করকে দিয়ে দেয়, কারণ শুরু থেকে এই লোকের এই একই গান চলছে। তখনই দুইজন ক্রু মেম্বার এসে আদিত্যকে টেনে একটা ঘরে আনে, যেখানে তারা একটা অ্যান্টিক জিনিস পেয়েছে। আদিত্য দেখে জিনিসটা বেশ পুরনো আমলের এক পিয়ানো। আদিত্য ধুলা সরিয়ে পড়লে বুঝতে পারে এটা 18 সেঞ্চুরিতে প্যারিস থেকে আনা হয়েছে। আদিত্য বলে, আমাদের কাজের জিনিস। এক মিস্ত্রিকে বলে, এর কোনো ক্ষতি না করে মহলে নিয়ে আসো। কিছুক্ষণ পরেই পিয়ানো উঠানোর কাজ শুরু হয়। এদিকে প্রডিউসার বারবার কল করেই যাচ্ছে দেখে আদিত্য বিরক্ত হয়ে কল রিসিভ করলে প্রডিউসার বলে, পন্ডিচেরিতে যে হিরোইন আর ডিরেক্টর এসেছিল তারা মন্দিরে বিয়ে করে হানিমুনে চলে গেছে। আর এই হিরোইন দিয়ে আমি কোনো মুভি করব না। আমিও এই মুভির সাথে নেই, তাই এই মুভির কাজ বন্ধ করে দাও। এদিকে সেই পিয়ানো বালুর মধ্যে থেকে ধীরে ধীরে ওঠানো হচ্ছে। তার নিচে সুরঙ্গের মতো এক জায়গা। হঠাৎ সেখানে আলো যেতেই এক বৃদ্ধ লোকের আত্মা জেগে ওঠে। সে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আদিত্য অসহায়ের মতো বলে, এটাই আমার প্রথম মুভি, আর এই মুভিতে আমি 30 লাখ খরচ করে এত বড় সেট মেরামত করেছি। প্রডিউসার বলে, আমি আমার টাকা কিভাবে উঠাবো তা বুঝতে পারছি না, আর ও আছে ওর টাকা নিয়ে। বলেই রেগে কল কেটে দেয়। আদিত্য বলে, এই মুভি বন্ধ হয়ে যাওয়া মানে
মানে আমার সারা জীবনের জমা পুঁজি সব শেষ। বলেই রেগে তার ফোন আছড়ে ফেলে। তখনই ভিনা এসে বলে আগামীকালের গানের শুটিং এর জন্য সব রেডি। এই দেখো। আদিত্য রেগে পুরো কার্টুনটা ছুঁড়ে মারলে সবাই যার যার মতো সব গুটিয়ে নিয়ে সেট থেকে চলে যায়। সেই পিয়ানোকে মাটির মধ্যে ছুঁড়ে ফেলা হয়। আদিত্য চলে আসে তিরুভান্নামালাইয়ের পাহাড়ে ঘেরা ছোট্ট এক গ্রামে। এসেই বন্ধ দরজার পাশে হাঁটু গেড়ে বসে কান্না করতে করতে বলে, মা তুমিই বলো আমি এখন কি করব? আমি কি আবার চেষ্টা করব? তখনই এক মহিলা বের হয়ে এসে আদিত্যের মুখে হাত দিয়ে বলে, কে তুমি? আমি তো তোমাকে চিনতে পারছি না। আদিত্যর চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। আদিত্য সবাইকে নিয়ে মন খারাপ করে তার গ্রামের ছোট্ট মন্দিরে বসে আছে। আদিত্যর বাবা আদিত্যকে মনমোয়া দেখে বলে, কেন মন খারাপ করে আছিস? জীবন মানেই তো যুদ্ধ। বাবা শঙ্করকে জিজ্ঞেস করে, জানিস আদিত্যের জন্ম কিভাবে হয়েছিল? শঙ্কর খুশি হবে কি উল্টা বিরক্ত হয়ে বলে, নাও। আবার রেডিও বাজা শুরু হলো। সে অনেক বছর আগের কথা। কালিঙ্গীনাথ ঋষি এই মন্দিরে এসেছিল। সেই রাতে খুব বৃষ্টি হচ্ছিল। আদিত্যের মায়ের ব্যথা উঠলে গরুর গাড়িতে করে দাই মায়ের কাছে নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ির চাকা মাটিতে আটকে গেলে আমি বুঝতে পারছিলাম না যে কোথায় যাব, কি করব। তখনই পাশে ওই মন্দির দেখে আমার স্ত্রীকে মন্দিরে শুইয়ে দিই। সেই বৃষ্টির মধ্যে হঠাৎ এক রহস্যময়ী মহিলা দেবীর মতো প্রদীপ হাতে মন্দিরে আসে। বাবা মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনি কি আমার স্ত্রীকে সাহায্য করতে পারবেন? মহিলাটি মায়ের কাছে এসে বলে, আজ সব গ্রহ এক সমান্তরালে আসবে আর তুমি এক অদ্ভুত বাচ্চাকে জন্ম দিবে। কিছুক্ষণ পরেই সন্তান জন্ম নিলে দেখা যায় সে নড়াচড়া করছে না। বাবা রেগে বাচ্চাটাকে মূর্তির সামনে রেখে বলে, কেন আমাদের এই মৃত বাচ্চা দিলে? তোমার দান তুমিই রাখো। বলে বের হয়ে যেতে গেলে হঠাৎ বজ্রপাত হয় আর সেই শব্দে বাচ্চাটা কেঁপে উঠে কান্না করতে থাকে। বাবা পাশে তাকিয়ে দেখে শঙ্কর কান্না করছে। শঙ্কর রেগে বলে, এই নিয়ে 18 বার এই একই গল্প বলেছেন। কিছুক্ষণ পর তো আমার চোখ থেকে রক্ত বের হবে। আদিত্য আপন মনে আর্ট করেই যাচ্ছে। বিনা বলে, যদি আমরা এই ফিল্ম সেটকে বিজনেসে বদলে দেই তাহলে তো আর আমাদের কোনো ক্ষতি হবে না। এই বাংলোকে ভূত বাংলো বানিয়ে দিতে হবে। আমি যখন ফ্রান্সে আর্টস নিয়ে পড়ছিলাম তখন আমি এমন একটা প্রজেক্টে কাজ করেছিলাম। আমাদের দেশের মানুষের তো ভূত আর ভৌতিক বাসা এইসবের প্রতি অনেক আকর্ষণ। তাছাড়াও এদেশে এখনো এমন কিছু হয়নি। একবার এই কনসেপ্ট হিট হলে লোকজন ভরে ভরে আসবে আর পন্ডিচেরির একটা টুরিস্ট স্পটও বাড়বে। আদিত্য সেই বাংলোর মূল ফটোকে ছবি আঁকিয়ে বলে, আমিও এটাই ভাবছি, কিন্তু বুঝতে পারছি না শুরু করব কোথা থেকে। তখনই দমকা এক বাতাস হলে আদিত্য দেখে সে যে বন্ধ ফটোকে ছবি এঁকেছিল সেটা হঠাৎই খুলে গেছে। আদিত্যর মনে পড়ে তার মা বলেছিল, কখনোই হার মানবি না, সবসময় আত্মবিশ্বাস নিয়ে চলবি, একটা না একটা পথ তো অবশ্যই পাবি। আদিত্য নতুন উদ্যমে ফিরে আসলে রায়ান বলে, প্রতি মাসে 1 লাখ দাও, ব্যাস পুরো বাংলোই তোমাদের। আদিত্য তার টিম নিয়ে চলে আসে পরিত্যক্ত সেই বাংলোতে। এরপর শুরু হয়ে যায় পরিত্যক্ত এই বাংলোকে রিনোভেট করার কাজ। সবাই যার যার সর্বোচ্চ দিয়ে কাজ করতে থাকে। বাবাও তার জমা টাকা আদিত্যকে দিয়ে দেয়। আদিত্য তার আর্টের স্কিল দিয়ে পুরো বাংলোকে ভৌতিক বাংলো সাজানোতে ব্যস্ত। বাংলোর কাজ করতে গিয়ে তারা বিভিন্ন পুরনো জিনিস পায় যেগুলো পরিষ্কার করে বাংলো সাজানোতে ব্যবহার করে। সেই পিয়ানো এনে এক রুমে রাখা হয়। ছোট্ট একটা পিরামিডও বানানো হয়। চারিপাশে নকল কঙ্কাল আর লাল আলোয় ভরিয়ে দেওয়া হয়। সব জায়গায় ক্যামেরা আর সাউন্ড বক্স লাগিয়ে দেওয়া হয়। কাজ শেষে চারিপাশে পোস্টার দিয়ে স্ক্যারি হাউসের প্রমোশন করা হয়। আর এই বাংলো উদ্বোধন করতে কমেডিয়ান যোগী বাবুকে ডাকা হয়। ফাইনালি সব কাজ শেষে আদিত্যের টিমের সবাই ভূত সেজে নেয়। যোগী আসতেই এই ভূত বাংলোর গ্র্যান্ড ওপেনিং হয়। সবার প্রথমে যোগী তার পিয়াকে নিয়ে ভেতরে আসে। কন্ট্রোল রুমে বসে বিনা সবাইকে এই ভূত বাংলোতে স্বাগতম জানায়। যোগী বিরক্ত হয়ে বলে, এই প্রথম কোনো ফালতু জায়গায় উদ্বোধন করতে এসেছি। বলেই ভেতরে আসলেই ভিনা হঠাৎ উপর থেকে এক পুতুল ফেলে। আচমকা এমন দেখে দুজনই ভয়ে কেঁপে ওঠে। তখনই পুতুলটাকে উঠিয়ে নেওয়া হয়। যোগী আর তার পিয়ে পেছনে তাকাতেই দেখে বয়স্ক সেই লোকটা তাদের দেখে নমস্কার দিচ্ছে। আর এটাই সেই আত্মা যেটা সেদিন পিয়ানোর নিচে সুরঙ্গে জেগে উঠেছিল। যোগী ভাবে হয়তো এটাও কোনো অ্যাক্টর, তাই তাকে পাত্তা দেয় না। তখনই লোকটা হঠাৎ গায়েব হয়ে যায়। একটু সামনে আসলেই আত্মাটা হঠাৎ সামনে এসে বলে, চুপ করো, ঘোড়া আসছে। যোগী তাকে পাত্তা না দিয়ে সামনে পিরামিডের রুমে আসতে দেখে ভূতের অ্যাক্টিং করা এক মেয়ের জামা আটকে গেছে। এই দুজনকে দেখে সে তাড়াতাড়ি কোন রকমের জামা টেনে উপরে উঠে যায়। তখনই সে আত্মা হুট করে যোগীর সামনে আসলে যোগী বলে, আরে চাচা, এরা অনেক কষ্টে এই সেট বানিয়েছে, দয়া করে একটু ভালো অভিনয় করো। কিন্তু সেই আত্মা ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর হঠাৎই গায়েব হয়ে যায়। যোগী বুঝতেই পারছিল না কি হচ্ছে। তখনই গাউন পরা একজন হুট করে উপর থেকে লাফিয়ে আসতেই দুইজনই ভয় চিৎকার শুরু করে দেয়। ব্যাস সাথে সাথেই তাদের এই কনসেপ্ট হিট। বাংলোর বাইরে লোকের ভিড় পড়ে যায়। তাদের সব অ্যাক্টরের পারফরমেন্সে সবাই ভয়ে কাঁপতে
কাঁপতে থাকে। শঙ্করকে মিনা বলে, প্রথম দিনেই 28,000 টাকা পেয়েছি, সাপ্তাহিক ছুটির দিনে তো আরো কামাই হবে। এভাবে চললে কয়েকদিনের মধ্যেই বিনা আর আদিত্য বিয়ে করে নেবে। তখনই ডাবল পান্ডা মানে এখানের এক কর্মচারী বলে, এরা আবার বিয়ে করবে কেন? শঙ্কর বলে, আসলে এরা দুইজন স্কুল লাইফ থেকেই একে অপরকে ভালোবাসে। এদিকে বিনা তখন পিয়ানো বাজাচ্ছে। আদিত্য বিনাকে তার পরবর্তী প্ল্যান শেয়ার করতে থাকে যে কিভাবে এই ভূত বাংলোকে আরো রিয়েলিস্টিক করা যায়। বিনার পিয়ানো বাজানো শুনে সবাই মুগ্ধ হয়ে শুনতে থাকে। সবাই খুশি হয়ে হাততালি দিলে বিনা বলে, এখন ওভার দ্য মুনের মিউজিক বাজাবো বলেই পিয়ানো বাজাতে শুরু করে। কিন্তু এই সুর বাজানোর সাথে সাথেই অতীতের কোনো এক দৃশ্য ভাসতে থাকে, যেন কোনো বিদেশি লোক পিয়ানো বাজাচ্ছে। পান্ডা হঠাৎ লক্ষ্য করে পিয়ানোর পায়ের ডাইসগুলো সুরের তালে তালে বের হচ্ছে, আবার ভেতরে চলে যাচ্ছে। সবাই অবাক হয়ে তাকালে আদিত্য বিনাকে থামতে বলে, সাথে সাথেই সব থেমে যায়। আদিত্য বিনাকে বলে, আবারও শুরু করো। বিনা মিউজিক বাজাতে শুরু করলেই ডাইসগুলো আবারও নড়তে থাকে। আদিত্য বলে, আমি এই পিয়ানো সম্পর্কে আগে পড়েছি, এটা পাজলের মতো, এর মধ্যে একটা লুকানো দরজা থাকে, আর সেই দরজা খোলার জন্য নির্দিষ্ট কোনো মিউজিকের নোট বাজাতে হয়। বিনা, তুমি তাড়াতাড়ি এই নোট শেষ করো। নোট শেষ হওয়ার সাথে সাথেই পিয়ানোর পেছনের দরজা আপনা আপনি খুলে যায়। সবাই দৌড়ে সেই দরজার কাছে আসলে শঙ্কর দরজা খুলে উকি দিতেই কেন যেন চিৎকার করতে থাকে। সবাই তাকে টেনে নিয়ে আসলে শঙ্কর জোরে জোরে হাত ঝাঁকিয়ে বলে, এ যেন আমার হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আদিত্য এবার অনেক সাহস করে টর্চ দিয়ে উকি দিতেই একটা পুরনো কিছু কাপড় পায়। এরপর লাঠি দিয়ে টানতেই একটা লোহার জিনিস পায়। আদিত্য দেখে বলে, এটা আদি আমলের ডক্টররা স্টেথোস্কোপ হিসেবে ব্যবহার করত। শঙ্কর কৌতূহল বশত সেটায় কান লাগাতেই অশরীরী এক কণ্ঠে কি যেন শুনে ভয়ে কেঁপে চিৎকার করতে থাকে। এরপর একটা টিনের বাক্সের মতো কিছু পাওয়া যায়। তখনই কোনো অদৃশ্য শক্তিকে পেছন থেকে তেড়ে আসতে দেখা যায়, কিন্তু কেন যেন সে থেমে যায়। তার আরো ভেতর থেকে কিছু টেনে আনলে পান্ডা বলে, এটা আবার কি, এত বাজে গন্ধ কেন আসছে? সেটাকে টেনে আনলে দেখা যায় এটা আসলে গ্রাউন্ডের মধ্যে থাকা কারো কঙ্কাল। বিষয়টাকে কেউ পাত্তা না দিলে আদিত্য বেশ চিন্তায় পড়ে যায়। শঙ্কর সে টিনের বাক্স নিয়ে জিজ্ঞেস করে, এটা আবার কি? আদিত্য বলে, এটা তো 8 mm এর ফিল্ম। বলেই এক টান দিয়ে ঢাকনাটা খুলতেই সে একদম স্থির হয়ে বসে থাকে। আদিত্য হঠাৎ অনুভব করে সে বাতাসে ভাসছে। উপর থেকে দেখে পুরো দৃশ্যপটই বদলে গেছে। সামনে নানা রঙের ফুলের সাজানো একটা কবরস্থান, তার সামনে বড় এক সিঁড়ি যেটা একেবারে আকাশে চলে গেছে। বিশাল বড় এক গেট দিয়ে কালো রঙের কোট আর গোলাপি গাউনে দুইজন হেঁটে যাচ্ছে। লোকটা হঠাৎ কি মনে করে ঘাড় ফিরিয়ে ভয়ানক দৃষ্টিতে আদিত্যকে দেখে থাকে। শঙ্কর এসে আদিত্যকে এভাবে দেখে টান দিয়ে ফিল্মটা নিয়ে নিতেই আদিত্যর আত্মা আবার তার মধ্যে চলে আসে, আর সে কেঁপে দাঁড়িয়ে যায়। শঙ্কর জিজ্ঞেস করে, এমন কি হলো, পুরো কেঁপেই গেলি? আদিত্য বলে, কেবলই আমি অদ্ভুত কিছু জিনিস অনুভব করেছি, মনে হচ্ছিল আমি হাওয়ায় ভাসছি, সামনে এক কাপল হাঁটছে। শঙ্কর বলে, নেশা করেছিস নাকি? কথা বলতে বলতে ফিল্ম খুলতে থাকে। আদিত্য রেগে তার থেকে ফিল্মটা নিয়ে নেয়। খবরে দেখাচ্ছে প্রায় 85 বছর পর 8টি গ্রহ আবারও একই রেখায় অবস্থান করার মতো আশ্চর্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে। গ্রহের এমন অবস্থানে পৃথিবীর উপর কি প্রভাব পড়বে তা আমাদের জ্যোতিষীরাই ভালো বলতে পারবে। এদিকে ভিনা বাংলোতে এসে ভেতরে ঢুকতেই দেখে শঙ্কর পিয়ানোর সামনে সেই কঙ্কালের গায়ে স্টেথোস্কোপ ঝুলিয়ে একা একাই কথা বলছে। ভিনা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি করছো? শঙ্কর বলে, আমি তো ডক্টরের সাথে কথা বলছি। পিয়া বিরক্ত হয়ে বলে, এটা ছেলে না বরং মেয়ে। ভিনা টিকিট গুছিয়ে রাখছে, তখনই ড্রয়ের সাথে লেগে তার হাত কেটে যায়। হাত থেকে এক ফোঁটা রক্ত সামনে থাকা এক পুরনো আয়নায় গিয়ে পড়ে। ভিনা যখন আঙ্গুল মোছায় ব্যস্ত, হঠাৎ তখনই আয়নায় লেগে থাকা রক্তের ফোঁটাগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করে। ভিনার কিছু একটা সন্দেহ হলে সে আয়নার দিকে তাকায়, কিন্তু সে তাকাতেই বাকি দাগগুলো গায়েব হয়ে যায়। হঠাৎ ভিনা আয়না দেখে একটা সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা সামনে থাকা দুইটা কাপড়ে মোড়ানো মূর্তির পেছন দিয়ে হেঁটে যাচ্ছে। ভিনা ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকায়, কিন্তু সেই তৃতীয় অবয়বটা দেখতে পায় না, কিন্তু আয়নায় তাকালে সেটা ঠিকই দেখতে পায়। এবার সে পেছনে ঘুরে তাকালেই সেই তৃতীয় অবয়বটা দেখতে পায়, তাই বেশ সাহস নিয়ে সামনে এগোতে থাকে। ভিনা ভয়ে ভয়ে একবার পিয়ানোর পাশে কঙ্কালের দিকে তাকায়, আবার বেশ সাহস নিয়ে মূর্তিগুলোর সামনে এসে প্রথমে একটার কাপড় সরিয়ে দেখে যে সেটা স্বাভাবিক পুতুল। এরপর আরেকটা সরালেও দেখে একই রকমের পুতুল। ভিনা যেই না তৃতীয় মূর্তির উপর থেকে পর্দা সরাতেই যাবে, ঠিক তখনই হুট করেই তার পেছনের পিয়ানোর উপরে আলো বাদে সবগুলো আলো বন্ধ হয়ে যায়। তখনই কে যেন তার কাঁধে হাত রাখে। ভয়ে পেছনে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। আবার সামনে ঘুরে তাকালে আদিত্য একটা মুখোশ পরে ভিনাকে ভয় দেখালে ভিনা ভয়ে চমকে ওঠে। ভিনাকে এত ভয় দেখে হাসতে হাসতে বলে, হোস্টকে ভয় না দেখালে হয় নাকি, চলো তোমাকে একটা জিনিস দেখাবো। বলেই সে ভিনার হাত ধরে টেনে নিয়ে যেতে গেলে ভিনা
লক্ষ্য করে সেই তৃতীয় মূর্তিটা সেখানে নেই। ভয়ে সে আটকে ওঠে। আদিত্য একটা প্রজেক্টর লাগাতে লাগাতে বলে, আমরা যে ফিল্মটা পেয়েছিলাম সেটা ঠিক করিয়ে এনেছি। মীনা বলে, বাস্তবে কি সত্যি ভূত সামনে এসে মানুষকে ভয় দেখায়? আদিত্য বলে, তুমি এখনো ওই তৃতীয় দলটা নিয়ে ভয় পাচ্ছ? ওটা তো মীনা আর শঙ্কর মিলে তোমাকে বোকা বানিয়েছে, আর তুমি বোকা হয়ে গেলে। এদিকে রকিং চেয়ারে বসে সেই বৃদ্ধের আত্মাটা ভয়ানক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়ে আছে। আদিত্য ফিল্মটা সেট করে প্রজেক্টর অন করতেই স্ক্রিনে ভেসে আসে সিদ্ধার্থ নামের একজনের ছবি। এটাই সেই লোক যাকে আদিত্য ফিল্মটা ধরতেই দেখেছিল। সিদ্ধার্থ ট্রেনে বসে বলছে, আজকে 12 ডিসেম্বর 1940 আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি ক্যামেরায় রেকর্ড করা শুরু করেছি। ফ্রান্সের প্রাইম মিনিস্টার পেরির অনুরোধে আজ 12 বছর পর আমি নিজের মাতৃভূমিতে ফেরত এসেছি। ঠিক তখনই ট্রেনের বাঁশি বেজে ওঠে। সিদ্ধার্থ বলে, মনে হচ্ছে আমি পন্ডিচেরিতে পৌঁছে গেছি। বলেই ক্যামেরা বন্ধ করে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। আব্দুল্লাহ নামের একজন সিদ্ধার্থকে স্বাগতম জানানোর জন্য আসে। আসলে এই আব্দুল্লাহর সাথে সিদ্ধার্থের ফ্রান্সের সম্মেলনে প্রথম দেখা হয়েছিল। সিদ্ধার্থ ঘোড়ার গাড়ি করে প্রাসাদের দিকে যাওয়ার সময় খেয়াল করে কয়েকজন ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। যে নেতৃত্ব দিচ্ছে তাকে দেখিয়ে আব্দুল্লাহ বলে, ওটা হলো ভারতী। সিদ্ধার্থ বলে, কবি ভারতের ব্যাপারে আমি অনেক শুনেছি। যেতে যেতে সব জায়গায় গভর্নর এডউইন ডুপ্লেক্সনের নাম দেখে সিদ্ধার্থ বেশ অবাক হয়। আব্দুল্লাহ বলে, ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর রবার্ট ক্লাইভ চাইতো সব জায়গায় যেন তার গুণগান হয়। কোনো কালো মানুষকে দেখলে চাকু দিয়ে তার পিঠ কেটে রক্ত দেখতে তার ভীষণ ভালো লাগতো। লোকজনকে গোলামের মতো ব্যবহার করা আর তাদের অত্যাচার করা তার শখে পরিণত হয়ে গিয়েছিল। সে যেন এক মানুষরূপী রাক্ষস ছিল। এসব শুনে সিদ্ধার্থ বলে, তার মানে আমরা তারই অনুসারীর সাথে দেখা করতে যাচ্ছি। গাড়ি এসে এডউইন ডুপ্লেক্সের প্রাসাদের সামনে থামে। গাড়ি থেকে নামতেই সিদ্ধার্থ দেখে এক বড় কলসি ভরে চা আর কফি নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বলে, মানুষ এখানে ফ্রিতে চা আর কফি পাচ্ছে, কারণ ভবিষ্যতে এখানে চা কফির ব্যবসা হবে। সিদ্ধার্থ বলে, হ্যাঁ, ফ্রিতে খাইয়ে মানুষের গোলাম বানানোর উপায়, তবে এই জায়গা পুরো নিয়ন্ত্রণে নিতে আরো 100 বছর লেগে যাবে। মহলের ভিতরে তখন উৎসবের আমেজ। সিদ্ধার্থ এত আয়োজন দেখে জিজ্ঞেস করে, আজ কি বিশেষ কিছু আছে? আব্দুল্লাহ বলে, আজ ইউনিয়ন প্রিন্সেস জ্যাকলিন পুলতিকার জন্মদিন। সিদ্ধার্থ বলে, পুলতিকা? এটা তো ভারতীয় নাম। আব্দুল্লাহ একটা ছবি দেখিয়ে বলে, ডানে যে দাঁড়িয়ে আছে তার নাম রোজলিন। তার তামিল সংস্কৃতি বেশ ভালোই লাগতো, তাই সে বাইবেলকে তামিলে অনুবাদ করে, এমনকি নিজের বাচ্চাদেরকেও তাই শেখায়। ঠিক তখনই এডউইন আসলে এডউইনের সহকারী সাদ্রি তার কানে কানে বলে, এটাই সিদ্ধার্থ, যাকে ফ্রান্সের প্রাইম মিনিস্টার পাঠিয়েছে। সিদ্ধার্থ এডউইনের কাছে এসে হ্যান্ডশেক করতে চাইলে এডউইন বেশ ভাব দেখিয়ে হাত না মিলিয়ে ফ্রান্সের ভাষায় বলে, আমাদের ফ্রান্সের রানী মনে হয় পাগল হয়ে গেছে। আরেকবার চিঠি পাঠিয়ে নিশ্চিত হও তো আদেও সরকারি দায়িত্ব দিয়ে এই ইন্ডিয়ান লোকটাকে পাঠানো হয়েছে কিনা, কারণ এরা তো শূন্য ছাড়া কিছুই বানাতে পারে না। ঠিক তখনই হুইল চেয়ারে করে প্রিন্সেস জ্যাকলিন আসলে সিদ্ধার্থ সাদ্রিকে জিজ্ঞেস করে, রাজকুমারী হুইল চেয়ারে কেন? সাদ্রি বলে, 16 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, এরপর হাত পা দুটাই প্যারালাইজ হয়ে গেছে। অনেক ডক্টর দেখানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। সিদ্ধার্থ এডউইনকে ডেকে বলে, আপনি একটু আগে ফ্রেঞ্চ ভাষায় বলছিলেন ভারতীয়রা শুধু শূন্য আবিষ্কার করতে জানে। আমি আপনাকে প্রমাণ করে দেখাবো আমরা চাইলে অনেক কিছুই আবিষ্কার করতে পারি। 48 ঘন্টার মধ্যে আপনার বোনকে নিজের পায়ে দাঁড় করিয়ে দিব, তার বদলে আপনি আমাকে কি দিবেন? এডউইন জিজ্ঞেস করে, কি চাও তুমি? সিদ্ধার্থ বলে, মানুষের পিঠে চাবুক মেরে আপনি যে চিত্রকর্ম করেন সেটা যেন আর না হয়। আঁকাতে মন চাইলে কাগজে আঁকাবেন, ভালো কাগজের ব্যবস্থা আমি করে দিব। এডউইন কিছু না বলেই সেখান থেকে চলে যায়। সাদ্রি বলে, কাজ না হলে এই লোক আপনার পিঠে কিন্তু চিত্রকর্ম করবে, এটা মনে রাখবেন। প্রাসাদের বাইরে সবাইকে ভিখারির মতো খাবার বিলানো হচ্ছে, আর ভেতরে কেক কেটে রাজকীয়ভাবে জন্মদিন পালন করা হচ্ছে। সবাই খাবার খেতে বসেছে। জ্যাকলিনকে একজন দাসী খাবার খাইয়ে দিতেই যাবে, তখনই সিদ্ধার্থ বলে, তোমার তো হাত মুখ দুটাই আছে, নিজের হাত দিয়েই খাও। দাসী বলে, ম্যাডাম তো তার হাতে খেতে পারে না। সিদ্ধার্থ বলে, ওনাকে নিজের হাতেই খেতে হবে। এতটা অপমানে জ্যাকলিনের চোখে পানি চলে আসে। এডউইন রেগে বলে, সেটা আপনার বোঝা উচিত যে ও নিজের হাতে খেতে পারে না। সিদ্ধার্থ বলে, তাহলে তুমি অন্যের সাহায্য নিতে পারো? এমন কথা শুনে জ্যাকলিনের প্রচুর রাগ হয়। সে নিজের হাত দিয়ে খাওয়ার আপ্রাণ চেষ্টা করলে একসময় নিজের হাতেই খেতে পারে। সবাই এই আশ্চর্য দেখে বেশ খুশি হয়ে যায়। সিদ্ধার্থ উঠে এসে জ্যাকলিনের কাছে এসে বলে, আমি আজ প্রমাণ করে দিলাম আপনি অক্ষম না, চাইলে আপনিও পাখিদের মতো উঠতে পারেন। বলেই সে এডউইনের দিকে তাকিয়ে বলে, কাল ভোর 5:30 থেকে ট্রেনিং শুরু হবে। যাওয়ার সময় একজনকে বলে, আমার জন্য ভারতীয় খবরের কাগজের ব্যবস্থা করবে। শেরশাহ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে, এর থেকে দূরে থাকাই ভালো। পরের দিন ভোর 5:30টায় সিদ্ধার্থ জ্যাকলিনের কানের কাছে ঘড়ির ঘন্টা বাজিয়ে ঘুম ভাঙায়। ট্রেনিং এর কথা শুনে জ্যাকলিন চিৎকার করে ওঠে। এরপর শুরু হয় জ্যাকলিনের থেরাপির নানা আয়োজন। ধীরে ধীরে সে তার হাত পা ব্যবহার করতে শুরু করে। এটা তার নিজের কাছেও যেন অসম্ভব এক ব্যাপার ছিল। জ্যাকলিনকে নিজের হাতেই সাইন করতে দেখে এডউইন অবাক হয়ে যায়। একসময় জ্যাকলিন কোনো
কোনো সাপোর্ট ছাড়াই নিজের পায়ে দাঁড়াতে পারে। জ্যাকলিন ব্যালেন্স করতে না পেরে পড়ে যেতে গেলেই সিদ্ধার্থ তাকে ধরে ফেলে। দূর থেকে এটা দেখে এডউইন তার বন্দুক দিয়ে সিদ্ধার্থের দিকে বন্দুক তাক করে গুলি ছুটতেই যাবে, তখনই স্ক্রিন ঝাপসা হয়ে যায়, মানে রিল বন্ধ হয়ে যায়। বিনা দেখে আদিত্য কি যেন ভাবছে। বিনা তাকে আদিত্য বলে, আমি শুধু এটাই ভাবছি যে 84 বছর আগে এই প্রাসাদে না জানি কি কি হয়েছে। বিনা আদিত্যর ডায়েরি হাতে নিয়ে বলে, তুমি ছবি দেখছিলে নাকি ছবি আঁকাচ্ছিলে? আদিত্য দেখে সে এক ঋষি ছবি এঁকেছে। ঋষি একটা বাচ্চা ছেলের হাত ধরে কোথায় যেন যাচ্ছে। আদিত্য রুমের বাইরে বেরিয়ে ভাবে, ওই ফিল্মটা দেখার পর থেকেই আমার সাথে এসব কি হচ্ছে। আমি ঋষির স্কেচটা কেন আঁকালাম, এর মানে কি? ঠিক তখনই কে যেন পুরো বাংলোর লাইট বন্ধ করে দেয়। বাড়ি থেকে বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসছে। আদিত্য বাইরে তাকাতেই দেখে গেটের বাইরে এক ঋষির সাথে একটা কুকুর দাঁড়িয়ে আছে। আবার চোখের পলকেই সে গায়েব হয়ে যায়। ঠিক তখনই বিনা পেছন থেকে আদিত্যকে ডেকে বলে, চলো আমরা ফিরে যাই। বাইক নিয়ে প্রাসাদের বাইরে যাওয়ার সময় বিনা আদিত্যকে জিজ্ঞেস করে, ওই ফিল্মটা দেখার পর থেকে তুমি এমন অদ্ভুত আচরণ করছো কেন? রিলটাকে একটা খারাপ স্বপ্ন ভেবে ভুলে যাওয়া উচিত। এদিকে প্রাসাদের ভেতরে জ্যাকলিনের আত্মা সেই পিয়ানোর সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। আবার হঠাৎ করেই চোখের নিমেষেই সে গায়েব হয়ে যায়। পরের দিন সকালে প্রতিদিনের মতোই আবারও প্রাসাদে মানুষের ভিড় জমে। এদিকে এক কাপল টিকিট কেটে প্রাসাদের ভেতরে ঢোকে। সবাই ভুতুরে হাউসের ভৌতিক পরিবেশের বেশ মজা নিচ্ছিল। ঠিক তখনই সেই ছেলেটা ইচ্ছা করেই তার গার্লফ্রেন্ডকে নিয়ে পিরামিড এক্সপ্লোর করতে আসে। কিছুক্ষণ পরেই সেই পিরামিডের ভেতর থেকে মেয়েটা চিৎকার করতে থাকে। সবাই দৌড়ে আসলে মেয়েটা বলে, আমি আর আমার বয়ফ্রেন্ড পিরামিডের ভেতরে মমি দেখতে গিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। সবাই মিলে ছেলেটাকে খুঁজতে শুরু করে। এদিকে ভুতুরে এই বাংলো থেকে ছেলেটার নিখোঁজ হওয়ার খবর মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সবাই বিশ্বাস করতে শুরু করে হয়তো এই বাংলোতে সত্যিকারের ভূত আছে। তাই খবরে বলা হয় এই বাংলোকে সরকার ব্যান করে দিয়েছে। আবারও সব বন্ধ হয়ে যাওয়ায় আদিত্য মন খারাপ করে প্রাসাদের মধ্যে হাঁটতে হাঁটতেই নিজেকে বলে, যখনই কিছু শুরু করতে যাই তখনই আমার সাথে এমন কেন হয়। ঠিক তখনই তার মায়ের কণ্ঠ ভেসে আসে। তার মা জিজ্ঞেস করে, এত চিন্তা করছো কেন? আদি পিছনে তাকাতেই দেখে তার ছোটবেলার অবয়ব ভেসে উঠেছে। আদিত্য মাকে বলছে, আমি যা চাই তা কি সত্যি হবে? মা বলে, যখন তুমি মন থেকে কিছু চাইবে সেটা অবশ্যই পূরণ হবে। একবার এক গ্রামে বহুদিন বৃষ্টি না হলে গ্রামের সব মানুষ প্রার্থনা শুরু করে, কিন্তু তাদের মধ্যে একটা ছোট্ট ছেলে ছিল যে ছাতা নিয়ে সেখানে এসেছিল এই বিশ্বাস থেকে যে আজ অবশ্যই বৃষ্টি হবে। আর ঠিক সেদিনই বৃষ্টি হয়েছিল। সবার আগে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে। মায়ের বলা সেই কথা মনে করে আদিত্য আবারও সব নতুন করে শুরু করার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই তার সামনে একটা ধারালো কুড়াল পড়ে। আদিত্য কোদালটা হাতে নিতে গেলেই তার স্মৃতিতে ইংরেজদের নির্যাতনের এক অদ্ভুত চিত্র ভেসে ওঠে। আদি তারপরও সেই কুড়ালটা ধরে টান দেয়। কুড়ালটা কাঠের সাথে গেঁথে ছিল। সেটা টান দিতেই কাঠের তক্তা সরে গিয়ে ভেতর থেকে একটা সুড়ঙ্গ বেরিয়ে আসে। আদিত্য টর্চ হাতে নিয়ে ধীরে ধীরে নিচে নেমে আসে। ভয়ে ভয়ে কিছুটা এগিয়ে গেলে তখনই তার মনে হয় পেছন থেকে কে যেন চলে গেল। পেছনে ফিরেও সে কাউকেই দেখতে পায় না। তবুও মনের সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে আসে। বোঝাই যাচ্ছে ইংরেজ আমলে প্রাসাদের নিচে এই সুড়ঙ্গ বানানো হয়েছিল। কিছুটা এগিয়ে গেলেই দেখে সামনে পুরনো একটা ট্রাঙ্ক রাখা। আদিত্য ভয়ে ভয়ে ট্রাঙ্কটা খুলতেই তার ভেতরে মানুষের কঙ্কাল দেখতে পেয়ে ভয়ে ছিটকে সরে যায়। তখন একটা হুইল চেয়ার একা একাই আদিত্যর পেছন দিয়ে সেখান থেকে চলে যায়। আদিত্য সামনে এসে দেখতে থাকে। ঠিক তখনই তার মনে হয় কে যেন তার পেছনে দাঁড়িয়ে আছে। তার পুরো মুখটা কালো আর চোখ দুটো আগুনের মতো লাল। কিন্তু যখনই আদিত্য পেছনে ঘুরে তাকায় তখনই মেয়েটা গায়েব হয়ে যায়। তখনই আদিত্যর মনে হয় কে যেন ব্যথায় কাতরাচ্ছে। সাথে সাথেই উপরে আলো মেরে দেখে সিলিং এর সাথে কেউ ঝুলে আছে। আদিত্য উপরে তাকাতেই ছেলেটা ধপাস করে নিচে পড়ে যায়। আদি জিজ্ঞেস করে, তুমি এখানে আসলে কিভাবে? এটাই সেই ছেলে যে গার্লফ্রেন্ডের সাথে এসে হারিয়ে গিয়েছিল। ছেলেটা ইশারা করে আদিকে পেছনে তাকাতে বলে। আদিত্য ভয়ে পেছনে ফিরতেই দেখে অন্ধকার গুহার মাঝ থেকে ভিনা আসছে। আদিত্য ভিনাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ভিনা অশরীরী কণ্ঠে বলে, আমি ভিনা না, আমি জ্যাকলিন। এখনই এখান থেকে বেরিয়ে যাও। বলে এসে চলে যেতে গেলে আদিত্য বলে, আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক তখনই ভিনা বাতাসের মতো ছুটে আদির সামনে চলে আসে। ভিনার চেহারা থেকে ভয়ঙ্কর এক কালো চেহারা বেরিয়ে এসে আদিত্যকে বলে, এই জায়গায় অনেক ঝুঁকি আছে, তাই এখান থেকে চলে যাও। বলেই ভিনা কিছুটা সামনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যায়। ভিনা পড়ে যেতেই আদিত্য খেয়াল করে এক আত্মা ভিনার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আদি দৌড়ে ভিনার কাছে এসে দেখে ভিনার পাশে একটা ডায়েরি পড়ে আছে, যার উপরে লেখা 1940 সাল। তখনই শঙ্কর এসে বলে, তোমরা এখানে কি করছো? আর এই ছেলেটাই বা কি করছে? আদি শঙ্করকে বলে, ছেলেটাকে হাসপাতালে নিয়ে যাও। আদি ফোন রাখতেই ভিনা জিজ্ঞেস করে, এই ডায়েরিটা কি আমার হাতে ছিল? আদিত্য বলে, হ্যাঁ, তুমি নিজেকে জ্যাকলিন
বলছিলে? রিনা বলে, এটা তো ওই ফিল্মের ফ্রেঞ্চ প্রিন্সেস। আদিত্য বলে, অনেক সময় আত্মারা মানুষের রূপ ধারণ করে আমাদের কিছু বলতে চায়। আমার মনে হয় জ্যাকলিন পুলকিতাও আমাদের কিছু বলতে চায়। বলেই আদিত্য ডায়েরি খুলে তার ভেতরে জমে থাকা ধুলোবালি সরাতেই দেখে সেখানে সিদ্ধার্থের নাম লেখা। পরের পাতা উল্টাতেই দেখে সেখানে জ্যাকলিনের ঠিক হওয়ার পরের ঘটনা লেখা আছে। গল্প চলে আসে 1940 সালে। জ্যাকলিন সুস্থ হয়ে যাওয়ার পর একটা ইংলিশ ম্যাগাজিনের জন্য সিদ্ধার্থের একটা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউতে জ্যাকলিন সিদ্ধার্থকে জিজ্ঞেস করে, তুমি তোমার বাবার ব্যাপারে কিছু বলো। সিদ্ধার্থ জানায়, আমার বাবার নাম রায় বাহাদুর শাস্ত্রী পণ্ডিত আর মায়ের নাম ঐশ্বর্য। আমার জন্মস্থান ভারতের তিরুভান্নামালাই। ব্রিটিশ শাসনামলে 1918 সালে সানিস্লোন নামে একটা মহামারী হলে 5 কোটি মানুষ আক্রান্ত হয়। আমার বাবা তার এই রোগের একটা ওষুধ তৈরি করেছিল, কিন্তু পুরো বিশ্ব সেই ওষুধকে প্রত্যাখ্যান করেছিল। পণ্ডিত রাও বাহাদুর সে অপমান মানতে না পেরে পৃথিবীকে বিদায় জানায়। যেই শীতবিদ্যা পুরো বিশ্ব প্রত্যাখ্যান করেছিল, আমি সেই বিদ্যাকে পুরো বিশ্বে প্রসিদ্ধ করব। আমি বাবার শেষকৃত্যের সামনে দাঁড়িয়ে এই শপথই নিয়েছিলাম। বাবা মারা যাওয়ার পর মার্ক অ্যান্ড্রু নামের এক নাবিক আমাকে দত্তক নেয়। আরব, চীন, গ্রিক, ইউরোপীয় আমি বিশ্বের সমস্ত চিকিৎসা জ্ঞান নিয়ে পড়েছি। ফ্রান্সে একটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাড়ের ক্যান্সারে আক্রান্ত সৈন্যদেরকে বাঁচানোর জন্য কোনো ওষুধ পাওয়া যায়নি। তখন বিদেশি কোম্পানিগুলো ক্যান্সারের ওষুধের সন্ধান করছিল। তখন আমার মনে হচ্ছিল এবার আমার লক্ষ্য পূরণ হবে। ফ্রান্সের প্রধানমন্ত্রী মেই লিবেনের সাথে কথা বলার সুযোগ আমার হয়েছিল। সম্মেলনে গিয়ে সিদ্ধার্থ বলে, সত্যি কি হাড়ের ক্যান্সারের কোনো চিকিৎসা নেই? হয়তো আপনারা সেটা বিশ্বাস করেন, কিন্তু আমরা ভারতীয়রা বিশ্বাস করি চিকিৎসা আছে। সিদ্ধা বা সিদ্ধি এগুলো ভারতের ঋষিদের ঐতিহ্য। সেই ঋষিরা শুধু লম্বা চুলালো সাধু নয়, তারা বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান অর্জন করত। সাম্প্রতিক আবিষ্কার সিজার প্রক্রিয়ার মাধ্যমে শিশুর জন্মের বহু বছর আগে আমাদের তামিল কবি অভয়ার সিজারিয়ান প্রসবের প্রক্রিয়া বিবরণ দিয়েছিলেন। তবে সিদ্ধিবিদ্যার উপরে সিদ্ধার্থের এমন কথা শুনে ইংরেজরা তাকে উল্টা অপমান করে তাড়িয়ে দেয়। ফ্রান্সের প্রেসিডেন্ট মেই লেবন সিদ্ধার্থকে ডেকে বলে, আমি ভারতের সিদ্ধি চিকিৎসা সম্পর্কে অনেক শুনেছি। যদি সিদ্ধিবিদ্যার মাধ্যমে হাড়ের ক্যান্সার নিরাময় করা সম্ভব হয়, তবে আপনি যত দ্রুত সম্ভব সেটা শুরু করেন। সিদ্ধার্থ বলে, এখানে নয়, আমার দেশে গিয়ে বানাতে হবে। ওখানে জড়িবুটি ভরা জঙ্গল আছে। নিজের দেশে আমি 228 দিনে হাড়ের ক্যান্সারের ওষুধ তৈরি করতে পারি। সেদিন মেই লেবন আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল, আমি হাড়ের ক্যান্সারের ওষুধ তৈরি করতে পারলে সে সিদ্ধিবিদ্যাকে বিশ্বের সামনে তুলে ধরবে। জ্যাকলিন সিদ্ধার্থের মুখে পুরো ঘটনা শুনে জিজ্ঞেস করে, ওই ওষুধটা কি তৈরি হয়ে গেছে? ঠিক তখনই বাইরে স্বাধীনতাকামী দলের মিছিল আসে। তাই সিদ্ধার্থ ইন্টারভিউটা বন্ধ করতে বলে। ডায়েরিতে পুরো ঘটনা পড়ে আদি বেশ চিন্তায় পড়ে গেলে রিনা বলে, এই বাংলো আমার কাছে বেশি একটা সুবিধার মনে হচ্ছে না, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। আদিত্য জিজ্ঞেস করে, তুমি কি জানতে চাও না তখন কি হয়েছিল? রিনা বলে, এসব জেনে আমাদের কোনো লাভ নেই। আদিত্য বলে, লাভ আছে, এই রহস্য কিভাবে ছেড়ে দিতে পারবো না। এখানে কি ঘটেছিল আমাকে জানতেই হবে। সেই ডক্টরের সাথে আমার কিছু একটা সম্পর্ক তো অবশ্যই আছে। আর্ট ডিরেকশনের কাজে আটকে যাওয়া, তোমার কারণে আবারও এখানে আসা, প্রথমে ওই ফিল্ম আর তারপর এই ডায়েরি পাওয়া, এই সবকিছু কাকতালীয় না। কেউ না কেউ তো আমাকে সাহায্য করছে। আমার মা আজ হাড়ের ক্যান্সারের কারণে জীবন্ত লাশ হয়ে গেছে। কোনোভাবে ওই ডক্টর যদি ওষুধ বানিয়ে থাকে, তাহলে যে করেই হোক আমাকে সেই ওষুধ খুঁজে বের করতে হবে। তখনই আদিত্য আর রিনার কানে এক অদ্ভুত আওয়াজ ভেসে আসে। রিনা ভয়ে বের হতে চাইলে আদিত্য তার পথ আটকায়। তখনই জ্যাকলিনের আত্মা এসে বলে, এখানে মেডিসিনের কথা বলা যাবে না, এটা ওর জায়গা, এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি যাও। জ্যাকলিন চলে যেতেই চারপাশের কাজগুলো একে একে ভেঙে পড়তে থাকে। তখনই মাটি ভেদ করে একটা কফিন বাইরে বেরিয়ে আসে। তার উপরে এডউইনের জ্বলন্ত আত্মা উঠে দাঁড়ায়। জ্বলন্ত চাবুক দিয়ে এক ধাক্কা মারতেই আদিত্য আর রিনা সোজা প্রাসাদের বাইরে চলে আসে। সাথে সাথেই প্রাসাদের দরজা বন্ধ হয়ে গেলে গাছের শিকড় এসে দরজা পেঁচিয়ে ধরে। প্রাসাদের বাইরে বসে রিনা আদিত্যকে বলে, আমাদের এখান থেকে যাওয়া উচিত, জায়গাটা অনেক বিপজ্জনক। আদিত্য রেগে বলে, এখানে কি হয়েছিল সেটা না জেনে কিভাবে যাব? ঠিক তখনই আদিত্যের বাবার কল আসে। বাবার সাথে কথা বলে আদিত্য রিনাকে নিয়ে তাড়াতাড়ি গ্রামের হাসপাতালে আসে। আদিত্যের মা অনেক অসুস্থ। ওটির বাইরে দাঁড়িয়ে মা কিভাবে কষ্ট পেতে দেখে আদিত্য নিরুপায় হয়ে কান্না করতে থাকে। ডক্টর ইনজেকশন দিলে মা অজ্ঞান হয়ে যায়। আদিত্যর মনে পড়ে ছোটবেলায় তার বাহানাতে মা একবার গান গেয়েছিল। আদিত্যর ছোট্ট পরিবার হাসি খুশিতে ভরা ছিল। তাদের দিন বেশ ভালোই কাটছিল। বাবা মা আদিত্যর ভীষণ খেয়াল রাখত, তার সব আবদার পূরণ করত। গ্রামের সবার আগে তার বাসায় টিভি এসেছিল। গ্রামের সবাই তাদের বাসায় টিভি দেখতে আসতো। হঠাৎই মা একদিন অজ্ঞান হয়ে যায়। অনেকদিন পর মা হাসপাতাল থেকে ফিরে আসলে আদিত্য দেখে মায়ের মাথায় চুল নেই। মা লজ্জায় মুখ ঢেকে আছে। এরপর থেকে আদিত্য আর বাবাই মায়ের খেয়াল রাখত। আদিত্য বড় হয়ে যায়, কিন্তু এই রোগের চিকিৎসা কোথাও খুঁজে পায় না। মা চুল আসাতে পারে না বলে আদিত্য দেওয়ালে বড় করে
করে মায়ের চুল খোলা ছবি আঁকিয়ে দেখায়। ছেলের এতটা যত্ন আর ভালোবাসা দেখে মা অনেক খুশি হয়ে যায়। এদিকে বর্তমানে ডক্টর বলে যতক্ষণ তোমার মাকে কেমোথেরাপি দিতে পারবো ততক্ষণ সে বেঁচে থাকবে, আর যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণই কেমোথেরাপি দিতে পারবো। তুমি তোমার মায়ের জন্য কত কি না করছো, কিন্তু এসব বোঝার ক্ষমতা তার নেই। তুমি সিদ্ধিবিদ্যা ট্রাই করছো না কেন? আদিত্য চোখের পানি মুছে জিজ্ঞেস করে, কি বললেন? সিদ্ধিবিদ্যা? ডক্টর বলে, কই কিছু বলিনি তো। আদিত্য প্রেসক্রিপশন নিতে গিয়ে এক লোকের ছবি দেখে জিজ্ঞেস করে, এটাকে? ডক্টর বলে, থিরুবালিতে থাকা এক ঋষি। আদিত্য জিজ্ঞেস করে, এমনও হয় নাকি? ডক্টর বলে, হ্যাঁ, গাছপালা, পশু পাখি, মানুষ যে কোনো রূপেই সে থাকতে পারে, প্রয়োজনের সময় পথ দেখায়। আদিত্যর মনে পড়ে সেদিন প্রাসাদের বাইরে এমন কাউকেই সে দেখেছিল। এই ঋষি কি তাহলে তাকে পথ দেখাচ্ছে? ডক্টর বলে, তোমার মাকে আরো 3 দিন ট্রিটমেন্টের জন্য হাসপাতালে রাখতে হবে। আদিত্য এক ঋষির কাছে আসলে ঋষি মায়ের রিপোর্ট দেখে বলে, হাড়ের ক্যান্সারের যেসব গাছ আর শিকড়ের কথা বলছো সেগুলো যেই জঙ্গলে পাওয়া যেত তা সব এখন কেটে শেষ করে দিয়েছে। সেসব বন এখন রিয়েল এস্টেটে পরিণত হয়েছে। ওই শিকড় খুঁজতে গেলে বছরের পর বছর লেগে যাবে। আদিত্য জিজ্ঞেস করে, এই রোগের ওষুধ 80 বছর আগে বানানো হয়েছিল, সেটা যদি এখন পাই তাহলে কি কাজ করবে? ঋষি বলে, মেয়াদ তো থাকে ওই কেমিক্যাল দিয়ে বানানো ইংরেজি ওষুধের, প্রকৃতির ওষুধের কোনো মেয়াদ থাকে না। আদিত্য তাড়াতাড়ি মিনাকে নিয়ে রওনা দেয়। মিনা জিজ্ঞেস করে, আমরা এখন কি করব? আদিত্য বলে, সেটা ওখানে গিয়েই জানতে পারবো। আদিত্য হেলেনের বাসায় আসে। আদিত্য হেলেনের বাসায় এসে এক লাথি মেরে দরজা ভেঙে হন্যে হয়ে ফ্রেঞ্চ বুড়ি হেলেনকে খুঁজতে থাকে। আদিত্য চিৎকার করে বলে, ওই প্রাসাদে কি হয়েছিল আমি জানি, ওই পরিবারের একমাত্র তুমিই বেঁচে আছো, কোথায় তুমি? চিৎকার শুনে হেলেন সজাগ হয়ে যায়। আদিত্য হেলেনের রুমে আসে, দেখে হেলেন বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। আদিত্য আর শঙ্কর বেশ ভয় পেয়ে যায়। হেলেন আদিত্যকে দেখে বন্দুক ফেলে হঠাৎই চিৎকার করে বলে, তুই সে? হ্যাঁ, তুই তো সে। হেলেনের এমন কথায় সবাই হতবাক হয়ে যায়। দুজনে বাসায় ফিরে আসলে শঙ্কর আদিত্যকে জিজ্ঞেস করে, হেলেন তোকে দেখে চিৎকার করছিল কেন? আর কিছু বললো না। তখনই রেয়ন একটা ব্যাগ নিয়ে এসে একটা ছবি দেখিয়ে বলে, এটা আমার দাদা আমার জন্য কি কি রেখে গেছে জানো? এই যে এমন 10 থেকে 15টা ছবি, আর এই ব্যাগে কিছু জিনিসপত্র, এছাড়া কোনো সম্পত্তি রেখে যায়নি। যা জানতাম সব বলে দিয়েছি, আর কখনো আমাদেরকে বিরক্ত করবে না। আদিত্য আর ভিনা ব্যাগ খুলে সব দেখতে থাকে, তবে তাতে গুরুত্বপূর্ণ কিছুই পায় না। টিভিতে এক পণ্ডিত বলে, আজকের রাতে এক অদ্ভুত ঘটনা ঘটবে, 8টা নক্ষত্র সমান্তরাল লাইনে আসবে। আদিত্য চিন্তা করতে থাকে, এডউইন কি ওষুধটা বানাতে দিয়েছিল? শয়তান কেন তাকে প্রাসাদের বাইরে বের করে দিল? তার মানে কি প্রাসাদের ভিতরেই কিছু একটা আছে? আদিত্য এবার একাই প্রাসাদে আসে। এসেই চিৎকার করে বলে, কোথায় তুমি? সাহস থাকলে বের হয়ে আসো। ঠিক তখনই একটা কঙ্কালের হাতে থাকা পুরনো ক্যামেরায় আলো জ্বললে সেই কঙ্কাল তাদের চোখ দেয়। আদিত্য ধীরে ধীরে এসে কঙ্কাল সরিয়ে নিজেই ক্যামেরায় চোখ রাখলে দেখে সাজানো গোছানো প্রাসাদ। ক্যামেরা থেকে চোখ সরে দেখে সব ভাঙাচোরা, আর ক্যামেরাতে চোখ দিলে সব সাজানো গোছানো। আদিত্য বুঝে যায় ক্যামেরায় অতীতের কোন এক দৃশ্য দেখানো হচ্ছে। তাই ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে সামনে হেলেনা দাঁড়ানো। হেলেনা হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। আদিত্য ক্যামেরা নিয়ে তার পিছু পিছু যায়। হঠাৎ করিডোরে আসে দেখে কয়েকজন লোক আহত সিদ্ধার্থকে ধরে নিয়ে যাচ্ছে। পাশে এডউইন বেশ চিন্তায় হেঁটে যাচ্ছে। সিদ্ধার্থ হঠাৎ চোখ মিলে আদিত্য দিকে তাকালেই আদিত্য চমকে যায়, আর তার হাত থেকে ক্যামেরা পড়ে যায়। আদিত্য এক রুম এসে দেখে হেলেন ড্রয়ার খুলে কি যেন করছে। আদিত্য অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি করছো? হেলেন ইশারা দিয়ে চুপ করতে বলে, কিন্তু আদিত্য পাত্তা না দিয়ে জিজ্ঞেস করতেই থাকে, কি করতে চাচ্ছ? আমাকে কি পাগল বানাতে চাচ্ছ? হেলেন ছবি দিকে তাকিয়ে বলে, প্লিজ এডউইন, এমন করো না। তখনই ছবি থেকে এডউইনের আত্মা বের হয়ে এসে বলে, হেলেন তুমি এখানে কেন এসেছো? বলে চাবুক দিয়ে হেলেনকে মারতে থাকে। জ্যাকলিনের আত্মাও দৌড়ে এডউইনকে থামাতে আসলে এডউইন তাকেও মারে। কয়েকটা বাড়ি তো আদিত্যর গায়েও লাগে। আদিত্য বুঝে উঠতে পারে না এখানে আসলে কি হচ্ছে। হঠাৎ সাদির আত্মা এসে এডউইনকে বলে, মারেন, আরো জোরে মারেন। হেলেন একটা কৌটা আদিত্যর কাছে ছুঁড়ে দিয়ে বলে, পালাও। আদিত্য পালাতে গেলে জোরে দরজা লেগে যায়। এডউইন আদিত্যকে মারতে থাকে। আদিত্য দৌড়ে জানালা ভেঙে পালায়। এমনই এক ভয়ানক স্বপ্ন দেখে আদিত্যের ঘুম ভাঙে। ভিনা শঙ্করকে ডেকে রেয়নের দেওয়া সেই ব্যাগের মধ্যে দেখা শুরু করে। ব্যাগ থেকে হেলেনের দেওয়া কৌটা খুলে দেখে তার মধ্যে একটা ছোট সিলিন্ডার। আদিত্য গ্রামোফোন নিয়ে সিলিন্ডারটা লাগিয়ে দেয়, কিন্তু সেটা ঠিকমতো কাজ করে না। আদিত্য বলে, যদি এটা কাজ না করে তাহলে এতে হওয়া রেকর্ডিং শুনতে পারবো না, আর জানতেও পারবো না ডক্টর সিদ্ধার্থ, জ্যাকলিন আর এডউইনের সাথে কি হয়েছিল। ভিনা জিজ্ঞেস করে, আমরা কি এমন দ্বিতীয় কোনো সিলিন্ডার পাবো? আদিত্য বলে, আমি জানি কোথায় পাবো, চলো আমার সাথে। বলে 3 জন বের হতে গেলে গ্রামোফোন আপনা আপনি চালু হয়ে যায়। কারোর হ্যালো হ্যালো শব্দ পেয়ে সবাই থেমে যায়। গ্রামোফোনের ভেতর থেকে সিদ্ধার্থ বলে, আজকের দিনে 8টা নক্ষত্র এক সমান্তরালে আসবে, আমাদের পৃথিবী আলোকিত হয়ে যাবে, যা এক অবাক করা ঘটনা। জ্যাকলিনকে নিয়ে জঙ্গলে এসে সিদ্ধার্থ বলে, ফ্রান্সের প্রেসিডেন্টের কথায় পন্ডিচেরিতে এসে আমার জীবন সফল হয়েছে। মাটির নিচ থেকে একটা শিকড় বের করে বলে,
বলে এটা সব অশুভ শক্তিকে দূর করে দেয়। এটা যেখানে আছে তার ঠিক উপরেই চিলরা ঘুরে বেড়ায়। সিদ্ধার্থ জঙ্গলে জঙ্গলে জ্যাকলিন আর বাকি লোকদেরকে নিয়ে দুষ্প্রাপ্য সব গাছগাছটার সন্ধান করে বেড়ায়, যা দিয়ে ভেষজ ওষুধ বানানো হবে। এরপর সেগুলো একটার সাথে আরেকটা মিশিয়ে রাত দিন এক করে নানা ধরনের ওষুধই বানায়। একদিন সিদ্ধার্থ জ্যাকলিনকে বলে এই ওষুধি দিয়ে কত রোগীর চিকিৎসা করা যাবে জানো? জ্যাকলিন বুঝিয়ে বলতে বললে সিদ্ধার্থ ক্যামেরা অন করতে বলে, যেন প্রেসিডেন্ট ভালোভাবে বুঝতে পারে। সিদ্ধার্থ বলে ভালো স্মৃতিশক্তির জন্য আখরোট, চুলের জন্য আমলকি, ক্লিয়ার জন্য পেঁপের পাতা, আর চর্মরোগের জন্য নিম পাতা আর হলুদ, এমন অসংখ্য রোগের ভেষজ ওষুধই বলতে থাকে। সাদি টিটকারি করে বলে গত রাত থেকে পেট অনেক জ্বলছে, এর ওষুধ কি? সিদ্ধার্থ বলে মানুষের পিছু করা ছেড়ে দেন। সাদ্রি বলে অ্যাডউইন আসছে, তাকেও এভাবেই বলে দিও। অ্যাডউইন সিদ্ধার্থের এমন সাফল্যের জন্য ফুলের মালা নিয়ে বরণ করে টুপি খুলে তাকে সম্মান জানায়। সিদ্ধার্থ বলে কারোর মাথা নত করা আমাদের গর্ব না, বরং মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়াই আমাদের গর্ব। সিদ্ধার্থ কর্মচারীকে নতুন এক ওষুধের প্রণালী বলতে গেলে অ্যাডউইন মাটি খুঁজে বলে সব ঠিক আছে, কিন্তু এইসব ময়লা আবর্জনার কি দরকার? নিজের মাতৃভূমির এমন অপমান করায় সিদ্ধার্থ রেগে জিজ্ঞেস করে কি বললেন? অ্যাডউইন বলে এর কি গুণ আছে, এ তো ময়লা ছাড়া আর কিছুই না। সিদ্ধার্থ বলে মুখ সামলে কথা বলেন, এটা কোনো ময়লা না। অ্যাডউইনের মুখের সিগারেট নিয়ে বলে প্রয়োজনে এটা বোমের কাজও করতে পারে, আপনি এখন আসতে পারেন। অ্যাডউইনের কথা না বাড়িয়ে চলে যায়, কিন্তু সিদ্ধার্থের প্রচুর রাগ হয়। মাঠে কর্মচারীরা কাঠের গুড়ি নিয়ে কাজ করছে। অ্যাডউইন আর সাদি তার দলবল নিয়ে সেখানে আসে। মজার ছলে অ্যাডউইন বলে ওই হাতিকে আজ ভয় দেখাবো। সাদি মানা করে বলে ওকে রাগিয়েন না, ও রেগে গেলে অনেক সমস্যা হবে। অ্যাডউইন বলে তোমাদের ইন্ডিয়ায় শুধু একজনই ভয় পায় না, সে হলো গান্ধী, বাকি সব ভীতু। বলে হাতির পায়ে গুলি করলে ভয়ে সব কর্মচারী এমনকি সাদ্রিও গাছের আড়ালে লুকিয়ে পড়ে, কিন্তু অ্যাডউইন সেখানেই দাঁড়িয়ে থাকে। হাতি তার দিকে দৌড়ে আসলে অ্যাডউইন ভয়ে থর থর করে কাঁপতে থাকে। হাতি অ্যাটাক করতেই যাবে তখনই সামনে সিদ্ধার্থ এসে দাঁড়ায়। এসে হাত দিয়ে হাতিকে নিয়ন্ত্রণে এনে শান্ত করে নিচে বসায়। সাদি জিজ্ঞেস করে পশু পাখিরা তোমাকে দেখে শান্ত হয়ে যায়, এটা কিভাবে সম্ভব? সিদ্ধার্থ বলে এমন কিছুই না, আমার হাতে থাকা এই শিকড়কে দেখে শান্ত হয়, ওরা জানে কাকে সম্মান দিতে হয়। অ্যাডউইনকে শিকড় দিয়ে বলে আপনি যাকে ময়লা বলছিলেন সেই আপনার জীবন বাঁচালো। অ্যাডউইন তার ভুল বুঝতে পেরে ক্ষমা চায় আর সিদ্ধার্থকে তার বন্ধু হিসেবে পরিচয় করায়। অ্যাডউইনের মনে ভারতীয়দের নিয়ে যে ঘৃণা আর অবমাননা ছিল সেগুলো সিদ্ধার্থের সাথে বন্ধুত্বের কারণে ধীরে ধীরে কমতে থাকে। অ্যাডউইনের বিশ্বাস ছিল মৃত্যুর পর মানুষের আত্মা দুনিয়াতেই থেকে যায়, তাই সে মহলের নিচে একটা গুপ্ত সুড়ঙ্গ বানায় আর সেখানে নিজের জন্য কবর বানিয়ে রাখে। মৃত্যুর পরও যেন অ্যাডউইনের শরীরে জীবন থাকে এমন ওষুধ বানানোর জন্য সিদ্ধার্থের কাছে আবদার করে। সিদ্ধার্থ বলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই। কিছুদিন পর সিদ্ধার্থের ফ্রান্সে ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসে আর ধীরে ধীরে জ্যাকলিনের সাথে তার বন্ধুত্ব বাড়তে থাকে। একদিন সিদ্ধার্থ তার মনের কথা বলতে জ্যাকলিনকে জঙ্গলে নিয়ে আসে। জ্যাকলিন বলে আমি জানি তুমি কি বলবে। বলেই কিছু বলতে যাওয়ার আগেই সিদ্ধার্থ দেখে গাড়ির গ্লাসে এক প্রতিবিম্ব দেখে। পেছন থেকে ঘোড়ায় করে মুখে কাপড় বেঁধে নানাজি জ্যাকলিনের দিকে কোদাল ছুঁড়ে মারছে। কোদালটা একদম জ্যাকলিনের মুখ বরাবর আসতেই সিদ্ধার্থ সেটা খপ করে ধরে ফেলে। সেদিনই ছিল নানাজির সাথে সিদ্ধার্থের প্রথম দেখা। নানাজি হলো ভারতের দাসত্বের শিকল ছিঁড়ে ফেরার বিরুদ্ধে আওয়াজ তোলা এক সৈনিক, যে হাজার হাজার সৈনিক তৈরি করে নেতাজি সুভাষ চন্দ্রের কাছে পাঠাতো। ব্রিটিশদের বিরুদ্ধে এই লড়াইয়ের প্রভাব মাসুম জ্যাকলিনের উপরে পড়তে গিয়েছিল। সেখান থেকে সিদ্ধার্থ জ্যাকলিনকে রক্ষা করে। বাকিদেরকে মেরে আহত করার পরে নানাজি যখন তাকে মারতে আসে তখন কৌশলে সিদ্ধার্থ নানাজির চাকু দিয়েই তার পেটে আঘাত করে। নানাজি দুর্বল হয়ে বসে পড়লে সিদ্ধার্থ এতক্ষণ তাদেরকে মেরেছে গ্রামে নিয়ে এসে তাদেরই আঘাতে ওষুধ লাগিয়ে দেয়। নানাজি বলে আপনার মতো মেধাবী মানুষরা ইংরেজদের সাহায্য করছেন বলেই আমরা কিছুই করতে পারছি না। সিদ্ধার্থ বলে আমরা পোশাক কেন পরি জানেন? যাতে অস্পষ্টকে ভাঙতে পারি। নানাজি পাত্তা না দিয়ে ব্যথায় কাটাতে কাটাতে চলে গেলে সিদ্ধার্থ সেই কোদালটা নানাজির সামনে ছুঁড়ে মেরে বলে নিজের পরিচয় কখনোই ভুলবো না, একদিন আমরা অবশ্যই সামনাসামনি হব আর একসাথে লড়াই করব। নানাজি কোদাল নিয়ে চলে যায়। সিদ্ধার্থের এমন বীরত্ব দেখে জ্যাকলিনের গর্ব হলেও সিদ্ধার্থের উপর অভিমান করে যদি আজ সিদ্ধার্থের কিছু হয়ে যেত তাই। কিন্তু সিদ্ধার্থ তার মিষ্টি কথায় জ্যাকলিনকে ঠিকই মানিয়ে নেয়। সিদ্ধার্থ তার সকল ওষুধের রেসিপি রেকর্ড করতে থাকে আর গ্রামে যখনই কারোর কিছু হয় সিদ্ধার্থ তার ভেষজ ওষুধে দিয়ে তাদের সুস্থ করে তোলে। এজন্য গ্রামের সবাই তাকে বেশ সম্মান করত। এটা দেখে জ্যাকলিন বেশ খুশি হয়। সিদ্ধার্থ সবকিছু ডায়েরিতে লিখত আর রেকর্ড করত। জ্যাকলিন জিজ্ঞেস করে এসব কেন করছো? সিদ্ধার্থ বলে এদেশের মানুষ এখনো পড়ালেখা থেকে বঞ্চিত, তাই রেকর্ড শুনে পরে কাজে লাগাতে পারবে। গ্রামবাসীকে সিদ্ধার্থ খবরের কাগজ দিয়ে বলে আপনারা তো লেখাপড়া করেননি, কিন্তু আপনাদের ছেলেমেয়েদেরকে অবশ্যই পড়াবেন। ধীরে ধীরে সিদ্ধার্থের ফিরে যাওয়ার সময় চলে আসে, তাই সিদ্ধার্থ আর জ্যাকলিন দুজনে মিলে ব্যাগ গোছানো শুরু করে। অ্যাডউইন সিদ্ধার্থের জন্য নতুন একটা স্যুট নিয়ে আসে। সিদ্ধার্থকে স্যুটটা পরতে পাঠায়। এদিকে প্রাসাদের বাইরে নানাজি এসেছে। সিদ্ধার্থ স্যুট পরে আসলেই সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তোলে। অ্যাডউইন সাদ্রিকে জিজ্ঞেস করে ফ্লাইট কয়টায়? সাদ্রি একটা ফাইল ধরিয়ে দেয়।
দেয়। এডউইন ফাইল নিয়ে উপরে সিদ্ধার্থের কাছে আসে। এদিকে সিদ্ধার্থ জ্যাকলিনের চোখ বেঁধে তার মনের কথা শোনানোর জন্য কানে হেডফোন পরিয়ে দেয়, যেন রেকর্ডারের রেকর্ড শুধু জ্যাকলিনই শুনতে পায়। নানাজিও দেয়াল বেয়ে প্রাসাদের ভেতরে আসে। সিদ্ধার্থ রেকর্ডিং এ বলছে, তোমার বন্ধ চোখে হয়তো তুমি এক দুনিয়ায় বাস করছো, আর এটাই সেই ঝলমলে ফুলে ভরা দুনিয়া যেটা আদিত্য ফিল্ম ধরতে গিয়ে দেখেছিল। সিদ্ধার্থ বলে, যেখানে শুধু তুমি আর আমি আছি। এডউইন এসে সিদ্ধার্থকে ডাক দিলে সিদ্ধার্থ উঠে আসে। তখনই নানাজি সিদ্ধার্থের রুমের বারান্দায় আসে। এডউইন বলে, 7 দিনের সফর, 4টা দেশ, অনেক ধকল যাবে, এসব নিয়ে কথা হচ্ছে। আর এদিকে জ্যাকলিন রেকর্ডিং শুনছে। সেদিন যে কথা শুনতে পায়নি সেটা আজ শুনবে সেই আশায় বসে আছে। কিন্তু তার আগেই নানাজি বন্দুক বের করে সিদ্ধার্থকে গুলি করে। গুলির শব্দে জ্যাকলিন দ্রুত চোখ খুলে সিদ্ধার্থের কাছে আসলে এডউইন জ্যাকলিনকে বলে, তাড়াতাড়ি সাহায্যের জন্য লোক ডাকো। সিদ্ধার্থ জ্যাকলিনকে তার কাছে বসতে বলার জন্য হাত বাড়ায়, কিন্তু জ্যাকলিন তা না বুঝেই সাহায্য চাইতে বাইরে এসে গার্ডদেরকে ডাকে। গল্প বর্তমানে আসলে আদিত্য বলে, তার মানে নানাজি ডক্টর সিদ্ধার্থকে মেরেছে। ঠিক তখনই হেলেন এসে বলে, কে মেরেছে জানো? সবাই হতবাক হয়ে তাকায়, কারণ সেদিনকে গুলিটা নানাজি না, বরং এডউইন তার কোটের মধ্যে থেকে বের করে নিজেই সিদ্ধার্থকে গুলি করেছিল। গুলি করে সাথে সাথেই বন্দুক জানালা দিয়ে বাইরে ছুড়ে মারে। জ্যাকলিন যখন সাহায্য চাইতে বাইরে যায়, এডউইন সিদ্ধার্থকে বলে, তুমি অনেক মেধাবী, ফ্রান্সের প্রেসিডেন্ট তোমার মতো ভারতীয়কে এত সম্মান করবে তা আমি কিভাবে হতে দেই? যা আমরা ব্রিটিশরা করতে পারিনি তা তুমি কিভাবে পারো? আমি তোমাকে আরো আগেই মারতে পারতাম, কিন্তু অপেক্ষা করছিলাম তোমার এই ওষুধের ফর্মুলার জন্য। তোমার ওষুধ দুনিয়ার সবাই চিনবে, তবে আমার নামে। সিদ্ধার্থ বলে, তুমি আমাদের বন্ধুত্বের সুযোগ নিয়েছো, ধোকা দিয়েছো। এডউইন বলে, তোমার দুর্বলতা হলো তুমি যে কাউকে বিশ্বাস করো, আর আমাদের কাজ হলো তোমাদের মতো বলদদের বিশ্বাস করানো। সিদ্ধার্থ বলে, মনে রাখবে, জ্ঞান কেউ কখনো নষ্ট করতে পারে না, কেউ চুরিও করতে পারে না। একদিন সত্য সবার সামনে আসবে। এডউইন শয়তানের মতো হাসতে থাকে। জ্যাকলিন এসে দেখে সিদ্ধার্থ মারা গেছে। জ্যাকলিন শোকে কাতর হয়ে বসে থাকে। সিদ্ধার্থের লাশ দাফন করা হয়। গ্রামবাসী সবাই সিদ্ধার্থের জন্য কান্না করছে। এডউইন ফ্রান্সের প্রেসিডেন্টের জন্য চিঠি লিখে বলে, ডক্টর সিদ্ধার্থ একজন প্রতারক, তাকে হাড়ের ক্যান্সারের ওষুধের খোঁজ করতে বলা হয়েছিল, যে আমাদের অনেক সময় আর টাকা নষ্ট করেও যখন ওষুধের ফর্মুলা খুঁজে পায়নি তখন সে নিজেই নিজেকে গুলি করে। লাশ দাফনের সময় গ্রামে কান্নার ঢল নামে। সাদ্রি তার মাথায় ছাতা ধরে রাখা এক লোককে বলে, তুই কেন কান্না করছিস? এমন কত শত ষড়যন্ত্র ওই মহলে তৈরি হয় জানিস? হাজারটা যোগ্যতা সম্পূর্ণ মানুষকে পদ থেকে সরিয়ে বেইমানি করার পরই তো কেউ একজন পদে বসে। তোদের ডক্টর যেন ভূত হয়ে আবার ফিরে না আসে, তাই মিশর থেকে জাদুকরদেরকে আনা হয়েছে। তারা এখন এই কফিনের উপর জাদু করছে। এসব তোরা বুঝবি না, বাদ দে। যারা সিদ্ধার্থের মৃত্যুর জন্য প্রতিবাদ মিছিল করছিল, এডউইন তাদেরকেও গুলি করে মেরে ফেলে। সিদ্ধার্থের ওষুধ বানানোর জায়গাটাও আগুনে পুড়িয়ে দেয়। আর প্রেসিডেন্টকে চিঠিতে লেখে, আমি হাড়ের ক্যান্সারের ওষুধ খুঁজে আমাদের দেশের নাগরিকদের জন্য পাঠিয়ে দিব। ইতি পন্ডিচেরির উপরাজ্য পদ পন্ডিচেরির মেজর এডউইন ডুপ্লেক্স। সাদ্রি এডউইনকে বলে, একটা সুখবর আছে, আমরা স্বাধীনতা কমির সঙ্গে লিডার নানাজিকে গ্রেফতার করেছি আর তার পরিবারের সবাইকে ফাঁসি দিয়ে মেরেছি। নানাজি আপনার বন্দুকের গুলির জন্য অপেক্ষা করছে। বলেই সামনে তাকালে দেখে দরজার আড়ালে দাঁড়িয়ে ভাইয়ের সব চক্রান্ত বুঝতে পেরে জ্যাকলিন রাগে ফুঁসছে। এডউইন শয়তানি হাসি দিয়ে নানাজির গ্রামে আসে। এডউইনের লোক গ্রামের সবাইকে নির্মম ভাবে খুন করেছে, যেন কেউ তাদের বিপক্ষে আর দাঁড়াতে না পারে। নানাজির মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও বীরের মতো চিৎকার করে বলে, তোদের মতো ইংরেজদের গোলামের মুখে থু, আর ক্রান্তিকারীদের জন্য সালাম। সাথে সাথে এডউইন গুলি করে নানাজিকে খুন করে। এরপর রিল্যাক্সে বাংলোয় ফিরে পিয়ানো বাজাতে বসে। সাদ্রি দৌড়ে এসে বলে, আপনার বোন হাড়ের ক্যান্সারের ওই ওষুধ নিয়ে পালিয়ে গেছে, সব শেষ। সাদ্রি ঘাবড়ে কান্না শুরু করলেও এডউইন শয়তানের মতো হাসতে থাকে। আসলে কিছুক্ষণ আগেই এডউইন সিদ্ধার্থের রুমে এসে দেখে সব এলোমেলো হয়ে পড়ে আছে। জ্যাকলিন কোনো রকমে লুকিয়ে ভয়ে ভয়ে অডিও রেকর্ডার অন করে বলে, এই সব চক্রান্তের মূল হলো আমার ভাই এডউইন। এডউইন সুরঙ্গে এসে তার বোনকে খুঁজতে থাকে। জ্যাকলিন একটা কৌটায় সিলিন্ডার রেখে এডউইনের স্ত্রীকে বলে, এটা কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে রাখো। জ্যাকলিন সিদ্ধার্থের রেখে যাওয়া ফিল্ম নিয়ে বসে ভয়ে কাঁপতে কাঁপতে কান্না করছে। এডউইন শয়তানের মতো হাসতে হাসতে কফিন রাখা সেই জায়গায় আসে। তার সামনেই সেই পিয়ানো রাখা। এডউইন এসে তার চাবুক দিয়ে উদ্ভট ভঙ্গিতে নাচতে থাকে। নাচ শেষে নিজে নিজের জন্য তালি বাজায়। তারপর হঠাৎই জ্যাকলিন বলে ডাক দেয়। জ্যাকলিন তখন পাজল পিয়ানোর গোপন কামরায় লুকিয়ে বসে আছে। এডউইনের গলায় তার নাম শুনে বুঝে যায় তার ভাই তার খোঁজ পেয়ে গেছে, তাই ভয়ে কাঁপতে থাকে। ভয়ে সিদ্ধার্থের রেখে যাওয়া জিনিসগুলো বুকে আঁকড়ে ধরে। এডউইন নিশ্চিন্তে বসে পিয়ানোর গোপন দরজা খোলার মিউজিক বাজাচ্ছে। নোট শেষ হতেই দরজা খুলে যায়। এডউইন উকে দিতেই জ্যাকলিন ভয়ে ছটফট করতে থাকে। জ্যাকলিনকে বের করে চাবুক দিয়ে তাকে ইচ্ছা মতো মারতে থাকে। তবুও কোনো কাজ না হলে চাবুক দিয়ে জ্যাকলিনের গলায় পেঁচিয়ে বলে, তাড়াতাড়ি বলো ফর্মুলা কোথায় লুকিয়েছো, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। চাবুকের চাপে
জ্যাকলিনের দম প্রায় যায় যায় অবস্থা। ভয়ার্ত চোখে কফিনের দিকে তাকাতেই এডউইন কিছু একটা আন্দাজ করে বলে, এবার তোকে দিয়ে আমার আর কোনো কাজ হবে না। বলেই জোরে চাপ দিয়ে বেড়ে পিয়ানোর মধ্যে লাশ ঢুকিয়ে রাখে। সাদ্রি পিয়ানোর দরজা খুললে জ্যাকলিনের লাশ দেখে ভয়ে কেঁপে ওঠে। একটা মানুষ কি পরিমাণে সাইকো হলে নিজের বোনকে এভাবে মেরে ফেলতে পারে। বাইরে ততক্ষণে ক্রান্তিকারী আর পুরো গ্রামবাসী বাংলোর উপরে আক্রমণ করেছে। এডউইন কফিন খুলে দেখে কফিনের মধ্যে ওষুধের সব ফর্মুলা আর কিভাবে কি বানাতে হবে তার রেসিপি লেখা সব বই। এসব দেখে এডউইন শয়তানি হাসি হাসতে হাসতে বলে, আমি আসলেই এক রাক্ষস। তবে এই ওষুধের জন্য ইতিহাসের সবাই আমাকে ডক্টর এডউইন ডুপ্লে বলে জানবে। বাইরে বিক্ষুব্ধ গ্রামবাসী মহলের সবকিছুতে আগুন দিয়ে দেয়। বাইরে ঘোড়ার চিৎকার আর হইচই শুনে সাদ্রি বের হয়ে এসে দেখে মহলের সব দাসদাসী জীবনের ভয়ে পালিয়ে মহলের ভিতরে হুড়মুড় করে ঢুকছে। সব ক্রান্তিকারী যাকে যেখানে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। সাদ্রি ভয়ে এডউইনের কাছে এসে বলে, নানাজির লোকজন আপনার রুম পর্যন্ত পৌঁছে গেছে, আমাদেরকে একবার ধরতে পারলে কেটে টুকরো টুকরো করে দিবে। এডউইন বলে, এদের হাতে আমি মরতে চাই না, আর এই ওষুধও ওদের হাতে দেওয়া যাবে না, তাই আমি এই কফিনেই লুকিয়ে থাকবো। ওরা চলে গেলে তুমি আমাকে বের করে নিও। যেমন ভাবা তেমন কাজ। এডউইন কফিনে শুয়ে পড়লেই সাদ্রি কফিনে ঢাকনা দিয়ে বস্তার আড়ালে লুকিয়ে থাকে। সবাই সেখানে এসে এডউইনকে না পেয়ে চলে গেলে সাদ্রি হাফ ছেড়ে বাঁচে। তখনই পাশে বন্দুক দেখে তাকিয়ে দেখে যে তার ছাতা ধরতো সেই তার দিকে বন্দুক তাক করেছে। সাদ্রি অনেক অনুনয় বিনয় করে তাকে ছেড়ে দিতে বললে রাগ আর ঘৃণায় লোকটা তার মাথার ঠিক মাঝে গুলি করে দেয়। এদিকে কফিনের ভিতরে অক্সিজেনের অভাবে এডউইনের দম আটকে আসে। সে জোরে জোরে সাদ্রিকে ডাকে, কিন্তু তাকে এই কফিন থেকে বের করার আর কেউ নেই। তাই এই সাইকোকে তারই পাপের সাজা পেতে পেতে দম আটকে এখানেই মরে পড়ে থাকতে হয়। মানে যেই কবর সে নিজের জন্য বানিয়েছিল সেখানেই তাকে জীবিত মরতে হয়েছে। আর হেলেন কোন রকমে সেই বাক্স নিয়ে দেওয়াল টপকে বের হয়ে নিজের জান বাঁচায়। অর্থাৎ এই হেলেনই এডউইনের স্ত্রী। গাড়িতে ভিনা আদিত্যকে জিজ্ঞেস করে, আমাদের কি এই রিস্কটা নেওয়া উচিত হবে? আমরা আন্টিকে আমেরিকা নিয়ে যাই। আদিত্য বলে, আমাদের কাছে টাকা আছে তাই এমন ভাবছি, যারা গরিব তাদের কি হবে? এমন ওষুধ আর চিকিৎসার ফর্মুলা যদি দেশেই থাকে তাহলে আর কোনো গরিবকে এই রোগে মরতে হবে না। যে ওষুধ এক ভারতীয় বৈদ্য দুনিয়াকে দেওয়ার জন্য নিজের জানের বলে দিয়ে দিল, সেই বলিদানকে আমি এভাবে নষ্ট হতে দিব না। আমার মাকে মরণঘাতী এই রোগ থেকে বাঁচাতে আমারই দেশে বানানো ওষুধ ব্যবহার করার জন্য যে কোনো শয়তান বা শক্তির সাথে লড়াই করতে আমি প্রস্তুত। বলেই জিপ বাংলোর সামনে দাঁড় করায়। এক দৌড়ে গেটের সামনে এসে গেট খুলতে হাত দিতেই কারেন্টের শকের মতো শক খেয়ে দূরে গিয়ে ছিটকে পড়ে। বিনা আর শঙ্কর তাকে উঠালে বিনা বলে, চলো এখান থেকে, আমার অনেক ভয় করছে। তখনই এডউইনের আত্মা গগন বিদারী ভয়ানক এক হাসি দেয়। ঘূর্ণিঝড়ের মতো ঝড় পাকিয়ে বাংলোর উপরে মাটির মূর্তি রূপে উঠে শয়তানের মতো হাসতে থাকে। আদিত্য চোখ বন্ধ করে মায়ের কথা মনে করে। মা বলেছিল মন থেকে কিছু চাইলে সেটা অবশ্যই পূরণ হয়। আদিত্য চোখ মিলতে দেখে সে রঙিন এক দুনিয়ায় চলে এসেছে। সামনেই ঋষি দাঁড়ানো। ঋষি বলে, তোমার জন্মের সময় 8 গ্রহ সমান্তরালে এসেছিল, আজ আবার সেই গ্রহ সমান্তরাল হবে। আর সব গ্রহ এক হতেই শয়তানির শক্তি দুর্বল হয়ে যাবে। সূর্যের আলো আর সব গ্রহের শক্তিতে 11 মিনিটের জন্য পুরো দুনিয়া আলোকিত এবং শক্তিশালী হবে। আর এই আলোতে শয়তানির শক্তি কমে যায়। আর এই 11 মিনিটের মধ্যেই কফিন থেকে শয়তানি আত্মার শরীর বের করে জ্বালাতে হবে। তবে এই 11 মিনিট শেষ হতেই এই আত্মা আরো শক্তিশালী হয়ে যাবে। তোমার মায়ের জীবন এখন তোমার হাতে। সেই আলো দুনিয়ায় পড়তেই এডউইনের আত্মা দুর্বল হয়ে পড়ে। সে বাংলোর উপর থেকে সরে যায়। এই সুযোগে আদিত্য কুড়াল হাতে বিনা এবং শঙ্করকে নিয়ে বাংলোয় ঢুকে কফিনের দিকে যেতে থাকে। আদিত্য, শঙ্কর আর বিনা অনেক শক্তি দিয়ে কবর ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শঙ্কর পাশে পড়ে থাকা মশালের হোল্ডার উঠিয়ে মিনাকে বলে, তাড়াতাড়ি ওই পেট্রোল ঢাল, আজ ওই কবর উড়িয়ে দিব। এদিকে সে আলো ধীরে ধীরে পৃথিবী থেকে সরে যাচ্ছে। বিনা আর শঙ্কর মশাল জ্বালিয়ে দেখে আর মাত্র 5 মিনিট বাকি। আদিত্যের নজর পড়ে কবরের পাশে রাখা সিংহের মূর্তির উপরে। আদিত্য বলে, এই কবর খোলার নিয়ম নিশ্চয়ই ভিন্ন, ভালো করে লক্ষ্য করো। সিংহের মুখ চারটার 3টা একই দিকে মুখ করে থাকলেও এই সিংহের মুখ ওই দেয়ালের দিকে। আদিত্য সেদিকে তাকালে দেখে বড় একটা শিকল, তার পাশে বড় বড় লোহার চাকতি। সে দৌড়ে লাফিয়ে উঠে সেই মোটা শিকল টানতেই কবরের পাশের সিঁড়ি থেকে লোহার বড় বড় পাখা বের হতে থাকে। শঙ্কর আর বিনা আদিত্যর পা ধরে জোরে জোরে টানে। এত বছর ধরে জং ধরায় সব চাকতি নড়াতে বহু কষ্ট হচ্ছে, তবুও সবাই তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে টানতে থাকে। অনেক কষ্টের পর পুরো শিকল টেনে নামালে সিমেন্টের ঢাকনা খুলে যায় আর এডউইনের কফিন উপরে উঠে আসে। এবার সবাই কুড়াল দিয়ে বহু কষ্টে কফিনের ঢাকনা তুলে দেখে কফিনের মধ্যে এডউইনের কঙ্কাল। তার কঙ্কালের উপরে সিদ্ধার্থের লেখা ঔষধির বই আর সব ফর্মুলা। দুর্গন্ধে সবাই নাক চেপে বসে। শঙ্কর বলে, তাড়াতাড়ি সব বের করো, না হলে এই মমি উঠে যাবে। 3 জন দ্রুত সব ওষুধ, বই আর ফর্মুলা বের করে। এদিকে হাতে সময় খুবই
কম। মহাকাশে গ্রহ তাদের অবস্থান বদলানো শুরু করলে আলো নিভে সব অন্ধকার হয়ে যায়। আদিত্য মমির উপর পেট্রোল ঢেলে দেয়। তখনই লক্ষ্য করে মমির হাতে একটা কাঠের লিপি। তাড়াতাড়ি সেটা টেনে ওঠাতেই মমি উঠে বসে। শঙ্কর মশাল ছুঁড়ে মারতেই আদিত্য মশাল মমির উপর দিয়ে আগুন জ্বালিয়ে দেয় দৌড়। সবাই সুড়ঙ্গ থেকে দৌড়ে উঠছে। তখনই সাদ্রির আত্মা এসে শঙ্করকে বলে, সাহেব কি উঠে গেছে? ওনাকে বলবে না যে আমি এখানে আছি, না হলে আমাকে মেরেই ফেলবে। শঙ্কর রেগে বলে, এই ভূতকে কেউ বল ও বহু বছর আগেই মারা গেছে। এদিকে 11 মিনিট শেষ হতেই আরো দ্বিগুণ শক্তি নিয়ে মমি জ্বলন্ত অবস্থায় উঠে দাঁড়ায়। সবাই দৌড়ে এসে মেইন দরজা দিয়ে বের হতে গেলেই অজানা এক শক্তির বলয়ে আটকে যায়। কয়েকবার চেষ্টা করেও বের হতে পারে না। তখনই পেছন থেকে এডউইনের আত্মা ভয়ানক এক হাসি দেয়। সব ঝাড়বাতি আপনা আপনি জ্বলতে আর নিপতে নিপতে কাঁপতে থাকে। এডউইনের আত্মা ভয়ানক এক রূপে আসে, যার হাতে তার সেই চাবুক। শয়তানের মতো হাসতে হাসতে বলে, সিদ্ধার্থের এই ওষুধের রক্ষা আমি করছি। এই ওষুধকে এই মহল থেকে কোনোদিনও বের হতে দিব না, আর আজ আমি এই সব কিছু একদম শেষ করে দিব। বলেই চাবুক ঘুরালে সিদ্ধার্থের সব ওষুধ আর বই হাওয়ায় ভাসতে থাকে। সাথে সাথেই তাতে আগুন ধরে যায়, আর 3টা আগুনে জ্বলন্ত হাত এসে 3জনের গলায় ধরে শূন্যে তোলে। যন্ত্রণায় সবাই ছটফট করতে থাকে। এদিকে আদিত্যের বাবা মন্দিরে এসে প্রার্থনা করতে থাকে। হাসপাতালের বিছানায় শুয়ে মাও কোনো মতে হাত তুলে প্রার্থনা করছে। সিদ্ধার্থের এত বছরের মেহনত সব প্রায় জ্বলে শেষ হয়েই যাবে। তখনই সিদ্ধার্থের লাশ যে কফিনে করে কুয়ায় ফেলা হয়েছিল, সেই কফিনটা উঠে আসে আর কফিনের ঢাকনা খুলে যায়। সিদ্ধার্থের আত্মা মহলে এসেই চিৎকার করে এডউইনকে ডাকলে সবাই নিচে পড়ে যায়। সিদ্ধার্থকে দেখে এডউইন আগুনের গর্ত খুঁড়ে তাতে পালিয়ে যায়। রিনা আর শঙ্কর মাটিতে পড়ে হুঁশ হারিয়ে ফেলেছে। সিদ্ধার্থের আত্মা আদিত্যকে বলে, তুমি আজ তোমার জন্মের আসল উদ্দেশ্য জানতে পারবে। তা হলো তুমি এই শয়তানি শক্তিকে শেষ করার অস্ত্র। বলেই এক কুড়ালে রূপান্তরিত হলে সেই কুড়াল ছুটে আদিত্যর হাতে আসে। আদিত্য কুড়ালটা ধরতেই তার আত্মার শরীর ছেড়ে হাওয়ায় ভাসতে থাকে। সাথে সাথেই গল্প চলে আসে অতীতে, যেদিন এডউইন নানাজিকে গুলি করছিল। গুলি নানাজির বুকে লাগলেই নানাজির মুখের কাপড় সরে যায়। দেখা যায় নানাজি আর কেউ নয় বরং আদিত্য নিজেই, অর্থাৎ আদিত্য আগের জন্মে নানাজি ছিল। সাথে সাথেই তার আত্মা শরীরে ফিরে আসলে সিদ্ধার্থ বলে, সেদিন তুমি তোমার মাতৃভূমির জন্য জান দিয়েছিলে, আজ তুমি তোমার মাকে বাঁচানোর জন্য এই রাক্ষস এডউইনকে শেষ করবে। সাথে সাথেই নানাজির আত্মা এসে আদিত্য শরীরে ঢুকে যায়। এডউইনের আত্মা এসে সিদ্ধার্থের আত্মাকে লাথি মেরে মহলের বাইরে পাঠিয়ে দিলে সিদ্ধার্থের শরীরে থাকা নানাজি এডউইনের দিকে তেড়ে আসে। শুরু হয় শয়তানের সাথে লড়াই, কিন্তু এডউইনের শক্তি অনেক বেড়ে গেছে, তাই নানাজির আত্মা তার সাথে পেরে ওঠে না। তখনই সিদ্ধার্থ এসে এডউইনের আত্মার পা ধরে কাপড় ধোয়ার মতো ধুতে থাকে। নানাজির আত্মা আর সিদ্ধার্থের আত্মা দুজনে মিলেও এডউইনের আত্মাকে কাবু করতে না পারলে সিদ্ধার্থ এবার 8 গ্রহের শক্তি প্রয়োগ করে তার হাত পা গলা 8 দিক থেকে বেঁধে ফেলে। এরপর সিদ্ধার্থ আবারও কুড়ালে রূপান্তরিত হলে নানাজির আত্মা সেই কুড়াল এডউইনের বুকে মারে, আর তার পিঠে ভারতের পতাকার আদলে বিশাল এক ডানা তৈরি হয়। এডউইনের শয়তানি আত্মা শেষ হওয়ার সাথে সাথেই আদিত্য স্বাভাবিক হয়ে যায়। হঠাৎ তার হুঁশ ফিরে দেখে সিদ্ধার্থ অদৃশ্য এক শক্তি বলে তার সব বই আর ওষুধের ফর্মুলা ফিরিয়ে দিচ্ছে। আদিত্য বই খুললেই তাতে লেখা ওঠে, আমাদের পূর্বপুরুষদের জ্ঞান আর তাদের আবিষ্কার তুমি পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিবে, এটাই আমার ইচ্ছা। সবাই সামনে তাকাতেই দেখে সিদ্ধার্থ আর জ্যাকলিনের আত্মা ফাইনালি একে অপরের দেখা পেয়েছে। জ্যাকলিন বলেছিলে তুমি নাকি আমাকে কিছু বলতে চাও। সিদ্ধার্থ জ্যাকলিনের মুখে আলতো করে হাত বুলিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। জ্যাকলিন বলে, এতগুলো বছর আমি এই কথা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। বলে একে অপরকে জড়িয়ে ধরলে দুই অতৃপ্ত আত্মা ফাইনালি মুক্ত হয়ে আকাশে উড়ে যায়। গল্প চলে আসে কয়েক মাস পরে। আদিত্য তার ডায়েরিতে লেখে, আমার মা ডক্টর সিদ্ধার্থের বানানো ওষুধ নেওয়ার কারণে ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ডক্টর বলে এই ওষুধ আসলেই চমৎকার। রিপোর্টে দেখা গেছে এই ওষুধের ফলে তোমার মায়ের শরীরে ক্যান্সার জীবাণু মেরে ফেলার সেল 80% বেড়ে গেছে। একবার যদি তার স্মৃতিশক্তি ফিরে আসতো তাহলে আরো ভালো হতো। বাবা বলে, তোমার মা তো তোমাকে চিনতেও পারছে না, সে জানেও না তুমি তাকে বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছো। অন্য কেউ হলে তো কবেই সব আশা ছেড়ে মাকে ছেড়ে চলে যেত। আদিত্য বলে, মা হয়তো আমাকে এখন চিনতে পারছে না, কিন্তু আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি জানি তুমি আমার মা, তাই আমি কিভাবে তোমাকে ছেড়ে যাব বলো। তবে আমার বিশ্বাস মা পুরোপুরি সুস্থ হলে একদিন তার সব স্মৃতিও ফিরে আসবে আর আমাকে চিনতে পারবে, আর একদিন আবার আমাকে আদিত্য বলে ডাকবে। এই আশায় আদিত্য তার বাকি জীবনটা পার করে দেয়। ভালোবাসাটা হোক পরিবারের জন্য, স্ত্রীর জন্য বা মায়ের জন্য, সেই ভালোবাসা যদি সত্যি হয় তাহলে সে অসাধ্যকেও সাধন করতে পারে, যেমন করে দেখিয়েছে আদিত্য।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।